গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে কেরিয়ার দিশারি একাডেমির ইউটিউব চ্যানেলে। আজকে তাহলে আমরা এই জেনপাস ভিজির জন্য আরো একটা এমসিকিউ প্র্যাকটিস ক্লাসে এই যে চ্যাপ্টারটা বাকি আছে আমাদের উদ্ভিদের বৃদ্ধি এবং বিকাশ, এই চ্যাপ্টার থেকে এমসিকিউ গুলো আলোচনা করে নেবো। তাহলে এই চ্যাপ্টারটা যদি আমরা আজকে কমপ্লিট করে নিই তাহলে আমাদের প্ল্যান্ট ফিজিওলজি পার্টের সমস্ত চ্যাপ্টার গুলো আমরা কমপ্লিট হয়ে যাবে। তাহলে একটা ইম্পর্টেন্ট পার্ট আমরা অলরেডি কভার করে ফেলবো। এর পরবর্তীতে আমরা কি করবো, যে হিউম্যান ফিজিওলজি বা অন্যান্য চ্যাপ্টার গুলো নিয়ে ডিটেলস এর পর আলোচনা করতে থাকবো। প্ল্যান্ট ফিজিওলজি পার্ট থেকে এমসিকিউ আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এই জায়গাটা তোমরা ভালোভাবে সবাই প্র্যাকটিস করবে। প্ল্যান্ট ফিজিওলজির থেকে কারোর যদি কোনো কনসেপ্টে বা টপিকে যদি প্রবলেম থেকে থাকে অবশ্যই সেগুলো জানাবে, যাতে আমাদের প্ল্যান্ট ফিজিওলজি পার্ট থেকে কোনো কোশ্চেন না আটকায়। নেক্সট তাহলে আমরা প্রথমেই স্টার্ট করছি কি ক্যাটাগরি 1 এর কোশ্চেন দিয়ে। এই চ্যাপ্টারে মূলত আমরা কি পড়বো, যে উদ্ভিদ হরমোন, বিভিন্ন ধরনের যে ফাইটো হরমোন গুলো আছে তার রিলেটেড যা যা কোশ্চেন আছে সেগুলোই আমরা এই চ্যাপ্টারে বেশি পাবো। যে ফার্স্ট কোশ্চেন দেখে নি কি বলছে, যে প্রাকৃতিক অক্সিন হলো। এই যে অক্সিন বলছে এটাও কি একটা গুরুত্বপূর্ণ আমাদের যে প্ল্যান্ট হরমোন বা ফাইটো হরমোন। বিভিন্ন ধরনের যে প্ল্যান্ট হরমোন গুলো আছে কি কি, অক্সিন, জিব্বেরেলিন, সাইটোকাইনিন, অ্যাবসিসিক অ্যাসিড, তার মধ্যে থেকে যে কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে, মানে উদ্ভিদের ক্ষেত্রে যদি আমরা বলি মেন যে পার্টস গুলো, মেন কিছু ফাংশনস পার্ট নেয় কার মাধ্যমে, অক্সিনের মাধ্যমে। তাহলে অক্সিনের যে ফাংশন গুলোর মধ্যে প্রথমেই যদি আমরা বলি কি হবে, এপিক্যাল ডমিনেন্স বা অগ্রস্থ প্রকটতার ক্ষেত্রে দায়ী। এপিক্যাল ডমিনেন্স মানে কি, উদ্ভিদের যদি আমরা কাণ্ডের অংশ দেখি, এই ওপরে তৈরি হয় যেগুলো এপিক্যাল বার্ড, আর সাইডে তৈরি হচ্ছে পার্শ্বীয় মুকুল বা এক্সিলারি বার্ড। তাহলে অগ্রস্থ মুকুল যেগুলো আছে তাদের যে বেশি পরিমাণে সেল ডিফারেন্সিয়েশন, সেল ডিভিশন করবে এবং অগ্রস্থ মুকুলের বৃদ্ধি করছে কারা, এই অক্সিনের মাধ্যমে। তার জন্য এটাকে বলছি কি আমরা এপিক্যাল ডমিনেন্স। এছাড়াও হচ্ছে কি রুট ফরমেশনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অক্সিন। রুট ফরমেশন কখন হবে, যদি ধরলাম একটা সিড, একটা বীজ আছে, সেই বীজটার থেকে যখন মূল তৈরি হতে হবে সেখানে কি লাগবে, অক্সিন লাগবে। অক্সিন লাগবে, তাছাড়াও হচ্ছে কি রুট ছাড়াও আমরা যদি বলি, তাহলে একটা সিডকে যখনই জার্মিনেট হয়ে নিচের দিকে কি হবে, মূল তৈরি হবে, আর উপরের যে চারা গাছের অংশ, বিটপের অংশটা তৈরি হবে, তাহলে সেখানেও কি লাগছে, অক্সিন লাগছে। সেল ডিভিশনেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অক্সিন। এছাড়াও যদি আমরা বিভিন্ন যেগুলো ক্যালা স্ট্রাকচার দেখি, তাহলে কোনো একটা নিউট্রিয়েন্ট মিডিয়ামে বা কালচার মিডিয়ামে যখন আমরা একটা প্ল্যান্ট সেলকে দিয়ে দিই, সেই প্ল্যান্ট সেলটা কি হবে, মাল্টিপল এরকম ভাবে ডিভিশন হয়ে একটা একগুচ্ছ এরকম কোষ তৈরি করে, যাকে আমরা বলছি কি কেলাস। সেই কেলাসের মধ্যে কি হবে, কোনো ডিফারেন্সিয়েশন হয়নি, সেল ডিফারেন্সিয়েশন, শুধুমাত্র কি সেলগুলো ডিভিশন হয়ে এরকম একগুচ্ছ সেল তৈরি করেছে। এরপরে কি হতে হবে, এই যে একগুচ্ছ সেল থেকে কিছু কিছু সেল হবে মূল তৈরি করবে, কিছু কিছু সেল হবে কাণ্ডের অংশ তৈরি করবে। তাহলে এই ভাগগুলো হতে গেলে এই কেলাসের মধ্যে, এই মিডিয়ামের মধ্যে আমাদেরকে কি দিতে হবে, অক্সিন দিতে হবে। অক্সিন যদি দিই তাহলে কি হবে, এই কেলাসিত যে স্ট্রাকচারটা আছে সেখান থেকে মূল তৈরি করতে হেল্প করবে। তাহলে রুটের ফরমেশনে লাগবে। এছাড়াও যদি আমরা একটা জিনিস দেখি, যে বিভিন্ন ধরনের যে সমস্ত উদ্ভিদগুলো আমাদের ডাল থেকে তৈরি হয়, ডাল কাটিং এর মাধ্যমে যেগুলোকে তৈরি করতে পারি, বিভিন্ন আমাদের যে গোলাপ গাছ যদি বলি আমরা বা জবা গাছ বলি, সেক্ষেত্রে কি দেখি আমরা একটা জবা গাছের ডালকে ভেঙে আমরা যদি মাটির মধ্যে পুঁতে দিই, তাহলে সেখান থেকে আবার নতুন করে জবা গাছ তৈরি হতে পারছে। এই কাণ্ডের অংশ থেকে কি হতে হবে, আলটিমেটলি মূল তৈরি হতে হবে। সেক্ষেত্রে আমরা যদি দেখি এই ডাল কাটিং এর মাধ্যমে যে সমস্ত উদ্ভিদগুলোকে তৈরি করা হয়, সেক্ষেত্রে কি দিচ্ছি আমরা, কৃত্রিম ভাবে অক্সিন এখানে প্রয়োগ করা হচ্ছে। যদি অক্সিন দেওয়া হয় তাহলে সেই জায়গা থেকে কি হবে, মূল তৈরি হবে তাড়াতাড়ি। এটা একটা ফাংশন হলো। সেল ডিভিশন বললাম আমরা একটা ফাংশন। এগুলো কয়েকটা ইম্পর্টেন্ট ফাংশন। তারপরে হচ্ছে কি, তাহলে অক্সিন আমাদের এখানে বলেছে প্রাকৃতিক অক্সিন। তাহলে দুটো টাইপের আমরা প্রায়, মেনলি কি একটা ন্যাচারাল যেগুলো আমরা উদ্ভিদ দেহে স্বাভাবিকভাবেই পাচ্ছি, তারা প্ল্যান্ট দেহে নর্মালি প্রেজেন্ট আছে। আর কিছু আছে যেগুলো হচ্ছে সিনথেটিক, আমরা কৃত্রিম ভাবে ল্যাবরেটরিতে তৈরি করছি। এই ন্যাচারাল যে অক্সিন আছে তাদের স্ট্রাকচারটাকে কাজে লাগিয়ে সেম ভাবে আমরা কৃত্রিম ভাবে কিছু কিছু অক্সিন তৈরি করছি, বিভিন্ন ফাংশন যাতে আমরা কাজে লাগাতে পারি। এছাড়াও হচ্ছে কি আরেকটা জিনিস আমরা বাদ পড়ে গেল, যেটা হচ্ছে কি অক্সিন আমাদের যে পার্থেনোকার্পিত একটা, পার্থেনোকার্পি ঘটানোর জন্য অক্সিন লাগবে। মানে কি পার্থেনোকার্পি আমরা জানি যে সিডলেস যদি ফ্রুট তৈরি করতে হয়, বিভিন্ন ধরনের যে বীজহীন ফল উৎপাদনের ক্ষেত্রেও অক্সিন লাগবে। তাহলে ন্যাচারালি যেগুলো পাচ্ছি সেগুলো কি কি হবে, অ্যান্সারে অপশন এ, এখানে কোনটা হচ্ছে, অপশন সি হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড আর ইন্ডোল বিউটাইরিক অ্যাসিড। এগুলো হচ্ছে ন্যাচারালি আমরা এই টক্সিন গুলো পেয়ে থাকি। কিন্তু সিনথেটিকের মধ্যে যদি আমরা বলি, কিছু কিছু আছে যেমন ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড, তারপর হচ্ছে 2,4-D, 2,4-D যেটা হচ্ছে আমাদের কি আগাছা দমনের ক্ষেত্রে কাজে লাগে। তাহলে এই 2,4-D, NNA এগুলো হচ্ছে কি আমাদের সিনথেটিক অক্সিন। আর ন্যাচারাল অক্সিনের মধ্যে আমরা কোনগুলো পাচ্ছি, প্রাকৃতিক ভাবে যেগুলো প্রাপ্ত, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। তাহলে অপশন সি কারেক্ট হচ্ছে।
নেক্সট কোয়েশ্চেন দেখে নি কি বলছে, যে উদ্ভিদ দেহে অক্সিনের সংশ্লেষ ঘটে কোথায়। তাহলে এটার অ্যান্সার দাও সবাই আগে। অক্সিন আমরা বললাম কোথায় কোথায়, বিভিন্ন ধরনের যে এপিক্যাল বার্ডস আছে সেখানে লাগবে, রুটের ফরমেশনে লাগছে, তাহলে কোথায় কোথায় হবে, কোন অ্যান্সারটা হচ্ছে এখানে? অপশন কি হবে, অপশন কোনটা হচ্ছে? সি কারেক্ট হচ্ছে, মূলে লাগবে, রুটের ফরমেশনের জন্য লাগছে, আর কোথায় হচ্ছে বিটপের অগ্রভাগে অগ্রস্থ প্রকটতা দেখানোর জন্য লাগছে, এই দুটোই তাহলে মেন উদ্ভিদ দেহের ক্ষেত্রে যদি অক্সিন সংশ্লেষ ঘটে ন্যাচারালি এই দুটো জায়গাতে। বাকি আমরা যদি কৃত্রিম ভাবে যদি আমরা অক্সিন প্রয়োগ করি তাহলে বিভিন্ন যে নিউট্রিয়েন্ট মিডিয়ামের মধ্যে আমরা দেখলাম অক্সিন প্রয়োগ করছি, আলটিমেটলি কাজ করবে কোথায়, মূল এবং বিটপের অগ্রভাগে, এই দুটো জায়গাতে অক্সিন সব থেকে বেশি পরিমাণে কাজ করতে পারে। নেক্সট কি বলছে, 3 নম্বরের কোশ্চেন, আগাছা দমনে সাহায্য করে কি। অলরেডি আমরা বললাম বিভিন্ন যেগুলো সিনথেটিক যে অক্সিন তার মধ্যে থেকে আমরা পেলাম কি আগাছা দমনে হেল্প করে, তাহলে কোনটা অ্যান্সার হচ্ছে, অলরেডি আমরা আলোচনা করেছি কি 2,4-D। এই ডি মানে হচ্ছে কি, ডি যদি আমরা ফুল ফর্ম বলি কি হবে, 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটেট, ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটেট। তাহলে এই যে কৃত্রিম ভাবে এই অক্সিনটা পাচ্ছি 2,4-D, এটা আমাদের আগাছানাশক হিসেবে বা হার্বিসাইড হিসেবে কাজ করে, আগাছানাশক বা হার্বিসাইড হিসেবে কাজ করবে। তাহলে কি করছে, মূলত মনে রাখতে হবে কি এই যে 2,4-D এই ধরনের যে অক্সিন গুলো, তারা কি করে, যেগুলো হচ্ছে দ্বিবীজপত্রী বা ডাইকোট জাতীয় যে সমস্ত উইডস গুলো আছে বা আগাছাগুলো আছে তাদেরকেই কিন্তু তারা দমন করতে পারে। মনোকটস বা একবীজপত্রী উইডস এর ক্ষেত্রে কিন্তু 2,4-D কাজ করে না। তাহলে এটাও একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে আগাছা নাশক হিসেবে কাজ করে কিন্তু সেটা শুধুমাত্র কি করতে পারবে, যেগুলো দ্বিবীজপত্রী আগাছা আছে বা দ্বিবীজপত্রী উদ্ভিদ আছে তাদেরকেই কি করতে পারছে, দমন করতে পারছে। সেটা কখনোই যদি মনোকটস হয় তাহলে সেটা কাজ করতে পারবে না। তাহলে অপশন কি হচ্ছে এখানে, এ কারেক্ট হচ্ছে। নেক্সট কোশ্চেনে যাই। 4 নম্বর কোশ্চেন কি বলছে, মুকুলের সুপ্ত দশা ভঙ্গ করে কোন হরমোনটা। মুকুলের সুপ্ত দশা মানে কি হচ্ছে, আমরা যেটা বলছি বার্ড ডরমেন্সি। এই বার্ড ডরমেন্সি হোক বা সিড ডরমেন্সি হোক, একটাই হরমোনের একই ফাংশন। সেটা হচ্ছে কি, যে বার্ড ডরমেন্সি মানে কি, একটাই যে মুকুল আছে সেই মুকুলটা কতদিন পর্যন্ত ওই কুড়ি অবস্থাতে থাকছে মুকুল, সেটার থেকে হচ্ছে কি পরবর্তীতে পাতা বা এই অংশগুলো তৈরি হচ্ছে কতদিন পর্যন্ত, যতদিন না হচ্ছে ততদিন সেটা ডরমেন্ট স্টেজে থাকছে। তাহলে এটাকে যে কন্ট্রোল করবে কে, যখনই ডরমেন্ট স্টেজটা পেরিয়ে যাচ্ছে তখন কি হচ্ছে, মুকুলটা থেকে ডিফারেন্সিয়েশন হচ্ছে, বিভিন্ন অংশ উদ্ভিদের অংশগুলো তৈরি হচ্ছে, এরপরে হচ্ছে কি সেখান থেকে ফুল তৈরি হতে পারে, পাতা তৈরি হতে পারে, এগুলো সেম ভাবে হচ্ছে কি আমাদের যদি এই এপিক্যাল ডমিনেন্স না হতো বা বার্ড ডরমেন্সি যেটা আমরা বলছি, বার্ড ডরমেন্সি এর ক্ষেত্রে যে সুপ্তাবস্থা যদি ভঙ্গ না হতো তাহলে সেটা ওই স্টেজেই বার্ড অবস্থাতেই থেকে যাচ্ছে। সেম ভাবে সিডের ক্ষেত্রে যদি আমরা বলি, বীজের ক্ষেত্রে সেই বীজটাকে যতদিন ডরমেন্ট স্টেজে থাকছে ততক্ষণ পর্যন্ত সে কি করতে পারবে না, জার্মিনেট করতে পারবে না বা অঙ্কুরোদ্গম করতে পারবে না। যখনই ডরমেন্সি স্টেজটা পেরিয়ে যাচ্ছে বা এই যে হরমোনটা যেটা সুপ্ত দশাকে ভেঙে দিচ্ছে, তখনই কি হবে, সিডটা জার্মিনেট হবে, দিয়ে সেখান থেকে হবে কি চারা গাছ তৈরি হচ্ছে। তাহলে এই যে কাজগুলো করছে কে, কোন হরমোনটা, জিব্বারেলিন। তাহলে জিব্বারেলিনের একটা মেন ফাংশন আমাদের মনে রাখতে হবে কি, বার্ড ডরমেন্সি এবং সিড ডরমেন্সি এই দুটোকে ভাঙতে সাহায্য করে কে, জিব্বারেলিন। এছাড়াও জিব্বারেলিনের ক্ষেত্রে একটা মেন ফাংশন আমরা কি জানি, যে পর্ব মধ্য বা ইন্টারনোডের লেন্থটাকে ইনক্রিজ করে, লেন্থটাকে ইনক্রিজ করে। তাহলে ইন্টার নোড কোনগুলোকে বলছি, যদি আমরা ধরলাম এটা কাণ্ডের অংশ, দুটো কাণ্ডের অংশের মাঝখানে যেগুলো থাকছে সেগুলোকে বলছি কি ইন্টার নোড। এই যে মিডিয়াম ইন্টারক্যালেটের যে রিজিয়নটা আছে তাকে বলছি কি আমরা ইন্টার নোড। দুটো পর্ব অংশের মাঝখানে যে পর্ব মধ্য তৈরি হচ্ছে, এই পর্ব মধ্যের সাইজটাকে ইলংগেট করবে। তাহলে পর্ব মধ্যটাকে যদি ইন্টার নোডটাকে ইলংগেট করে তাহলে আলটিমেটলি কি হবে, দুটো পর্ব মধ্যের মাঝের জায়গাটাকে ইলংগেট হলে এই যে কাণ্ডের অংশটাও কি হবে, লেন্থটা বাড়ছে, এই কাজটা করবে। তাহলে আখের ক্ষেত্রে যদি দেখি, আখের ক্ষেত্রে আমরা কি দেখি, যে বিভিন্ন এরকম লম্বা মাঝখানে মাঝখানে রিজিয়ন থাকছে, সেগুলো হচ্ছে কি পর্ব মধ্য। তাহলে দুটো পর্ব মধ্যে ইন্টারনোডের মাঝখানে যদি রিজিয়নটাকে আমাদের ইনক্রিজ হতে, তাহলে আখের টোটাল সাইজটা বাড়বে। তাহলে এইভাবে কাজ করছে কি জিব্বারেলিন হরমোনটা। নেক্সট কি বলছে, যে পরাগ নালীর নিম্নলিখিত কোনটি প্রদর্শন করে। তাহলে পরাগ নালী কখন তৈরি হচ্ছে, আমরা অলরেডি দেখেছি যখনই যে গর্ভমুণ্ডে যদি পরাগরেণুটা স্থানান্তরিত হয় তারপরে কি হবে, সেটা জার্মিনেট হবে। পরাগরেণুটা জার্মিনেট হয়ে এরকম ভাবে কি করছে, পোলেন টিউব তৈরি করছে। এই পোলেন টিউবের মধ্যে কি থাকে, ও একটা হচ্ছে কি আমাদের যে পোলেন
টিউব নালিকা থাকে বা টিউব যে নিউক্লিয়াস থাকে, আর হচ্ছে কি দুটো এরকম মেল গ্যামেট থাকে। তাহলে এই যে পরাগ যেটা নালিকা তৈরি হচ্ছে, পরাগ নালিকাটা কোন দিকে মুভ করবে? পরাগ নালিকাটা আমাদের যে ওভিউলস এর দিকে বা ডিম্বাশয় ওভারির দিকে মুভ করছে। ওভারির দিকে মুভ করবে, পোলেন টিউবটা আস্তে আস্তে ইলংগেশন হচ্ছে। কেন হচ্ছে? এখান থেকে কিছু কিছু ওভারি থেকে কিছু কিছু কেমিক্যাল সিগন্যাল যায়। এগুলো হচ্ছে কি কেমিক্যাল, বিভিন্ন হরমোন, বিভিন্ন যে প্রোটিন জাতীয় কেমিক্যাল পেপটাইডস গুলো ক্ষরণ হয়, সেগুলো কি করছে একটা সিগন্যালের মতো কাজ করে, কেমিক্যাল সিগন্যাল দেয় যাতে এই পোলেন টিউবটা ইলংগেট হয়ে হয়ে ওভারির কাজ পর্যন্ত আসতে পারে। তাহলে সেগুলো হচ্ছে কি কেমিক্যাল পেপটাইডস গুলো। তাহলে কেমিক্যাল এই ফাংশনটা পারফর্ম করছে, তার জন্য আমরা কি বলবো? সেটাকে কেমোট্রপিজম। তাহলে কোনো একটা কেমিক্যাল সিগন্যালের মাধ্যমে পোলেন টিউবটা ইলংগেশন হচ্ছে বা পথ প্রদর্শন করছে পোলেন নালিকাটাকে, বা পোলেন টিউবকে যে পথ দেখাচ্ছে সে হচ্ছে কি একটা কেমিক্যাল সিগন্যাল, তার জন্য এইটার নাম হচ্ছে কি কেমোট্রপিজম। নাম কেমিক্যাল থেকে আসছে কি কেমো, ট্রপিজম মানে আমরা জানি কি একটা নির্দিষ্ট দিকে যার মুভমেন্ট হচ্ছে সেটা হচ্ছে কি ট্রপিজম। নেক্সট কোশ্চেনে যাই। 6 নম্বর কোশ্চেন কি বলছে? যে নিম্নলিখিত কোন হরমোন এবিএ বা অ্যাবসিসিক অ্যাসিডের বিপরীতে কাজ করে? তাহলে অ্যাবসিসিক অ্যাসিডের আগে আমাদের ফাংশন কি সেটা জানতে হবে। তাহলে অ্যাবসিসিক অ্যাসিডের বিপরীতে কারা কাজ করে সেটা তাহলে বুঝতে পারবো আমরা। তাহলে অ্যাবসিসিক অ্যাসিড, অ্যাবসিসিক অ্যাসিড এবিএস, যেটাকে আমরা বলছি অ্যাবসিসিক অ্যাসিড এবিএ, এটা মেনলি কি হয় আমাদের যে বার্ডের ডরমেন্সি স্টেজ বা সিডের ডরমেন্সি স্টেজ, এগুলোকে কি করে? ডরমেন্সি স্টেজে রাখতে হেল্প করে, সিড ডরমেন্সিতে হেল্প করে। তাহলে বেশি দিন পর্যন্ত সেই যে একটা বীজকে সুপ্তাবস্থায় রাখতে কাজ করে। কারণ কি? আমরা যদি দেখি একটা আনফেভারেবল কন্ডিশন, তাহলে সেখানে অ্যাবসিসিক অ্যাসিড কাজ করবে। আনফেভারেবল কন্ডিশনে যদি এই বীজটা যদি অঙ্কুরিত গম হতো, তাহলেও কি হতো? যে চারা গাছটা তৈরি হতো সেই চারা গাছটা বেঁচে থাকতে পারতো না, তাহলে আলটিমেট নেট রেজাল্ট আমাদের কোনো ফলাফল হতো না। তার জন্য কি করছি আমরা? যে সিডটাকে যাতে দীর্ঘদিন এরকম যতদিন আনফেভারেবল কন্ডিশন আছে ডরমেন্ট স্টেজে যাতে রেখে দিতে পারে, তার জন্য কাজে লাগে কি অ্যাবসিসিক অ্যাসিড। তাহলে যখনই আনফেভারেবল কন্ডিশন থেকে কোনো একটা আমরা ফেভারেবল কন্ডিশনে যাচ্ছি, তখন কি করতে হবে? সিড ডরমেন্সিটাকে ব্রেক করতে হবে এবং সেটাকে জার্মিনেট করতে হবে। তাহলে মেন অ্যাবসিসিক অ্যাসিডের ফাংশন হচ্ছে কি সিড ডরমেন্সিটাকে টাইমটাকে ইনক্রিজ করবে আর জার্মিনেশনকে বাধা দেবে, সিড জার্মিনেশনকে বাধা দেবে, হতে দেবে না। তাহলে এটা হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিডের ফাংশন। তাহলে অ্যাবসিসিক অ্যাসিডের অ্যান্টাগনিস্ট কাজকে করবে বা বিপরীতে কে কাজ করবে? এই দুটো। তাহলে সিড ডরমেন্সিকে যে ভাঙতে হেল্প করবে আর জার্মিনেট, সিডকে জার্মিনেট করতে হেল্প করছে, সেটা কোন হরমোনটা? আমরা অলরেডি বললাম কি জিবরেলিন হরমোনটা কি করে? এই ফাংশনটা করে। জিবরেলিন কি করে? সিড ডরমেন্সিকে ভেঙে দেয় আর সিড বা বীজকে তাড়াতাড়ি কি করতে পারে? জার্মিনেট করার জন্য কাজে লাগে। তাহলে এবি এর বিপরীতে কে কাজ করবে? জিবরেলিন। নেক্সট কি বলেছে? নিচের নিম্নলিখিত কোনটি একটি প্রকল্পিত হরমোন? তাহলে এতক্ষণ আমরা যেগুলো পড়লাম সেগুলো হচ্ছে উদ্ভিদের ফাইটো হরমোন। কিছু আছে কি যেগুলোকে আমরা বলছি হাইপোথেটিক্যাল হরমোন। হাইপোথেটিক্যাল হরমোন মানে কি? এগুলোর আমরা এখনো পর্যন্ত কোনো স্ট্রাকচার পাইনি, যে কোনো কেমিক্যাল স্ট্রাকচার সে আদতে কিভাবে কাজ করে এগুলোর কোনো মানে পার্টিকুলার আমরা ডেসক্রিপশন পাইনি। শুধুমাত্র এই হরমোনগুলো প্রেজেন্ট আছে বলে ধরে নেওয়া হয় এবং এগুলো পার্টিকুলার একটা কাজ করে উদ্ভিদের ক্ষেত্রে। তাহলে এই ধরনের এই প্রকল্পিত হরমোনের দুটো উদাহরণ আমাদেরকে মনে রাখতে হবে। একটা হচ্ছে কি ফ্লোরিজেন, আরেকটা হচ্ছে কি ভার্নালিন। ফ্লোরিজেন এবং ভার্নালিন। তাহলে ফ্লোরিজেন এবং ভার্নালিন এগুলোর এখনো পর্যন্ত আমরা কোনো কেমিক্যাল স্ট্রাকচার, তারা পার্টিকুলারলি কিভাবে কাজ করে, তারা কোথা থেকে তৈরি হচ্ছে, এগুলো আমাদের কোনো ডেসক্রিপশন আমরা পাইনি। শুধুমাত্র ধরে নেওয়া হয় যে এই হরমোনগুলো প্রেজেন্ট আছে। এগুলো উদ্ভিদের ক্ষেত্রে ফ্লোরিজেন হরমোনটা যেমন কি হচ্ছে যে উদ্ভিদের ফুল ফোটাতে হেল্প করে, ফ্লাওয়ারিং এর জন্য দায়ী। সেম ভাবে ভার্নালিনটাও ভার্নালাইজেশন যে প্রসেসটা সেটাকে করতে হেল্প করে, ভার্নালাইজেশন। তাহলে ভার্নালাইজেশন মানে কি জানি? যে আমরা উদ্ভিদের ফুল ফোটানোর জন্য একটা লো টেম্পারেচার দরকার। তাহলে যখনই উদ্ভিদদের মধ্যে এই ধরনের যারা ভার্নালাইজেশনের মাধ্যমে যে সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে আমরা ভার্নালাইজেশন প্রসেসটা দেখতে পাবো, তারা কি করতে পারবে? একটা লো টেম্পারেচার দরকার তাদের ক্ষেত্রে ফুল ফোটানোর জন্য। এই বিভিন্ন যেগুলো শীতকালীন উদ্ভিদগুলো আছে, তারা কি করে? যে শুধুমাত্র ওই লো টেম্পারেচার, যে শীতকালের যে টেম্পারেচার সেখানেই ফুল ফোটাতে পারছে। কিছু কিছু এরকম উদ্ভিদ আছে যারা যে পাহাড়ি অঞ্চলে যেগুলো উদ্ভিদগুলো জন্মায়, যারা সারা বছরই লো টেম্পারেচার যাদের ক্ষেত্রে মেনটেন থাকে, সেই সময়ই তারা ফুল ফোটাতে পারবে। তাহলে এই প্রসেসটাকে বলছি কি আমরা ভার্নালাইজেশন। এই প্রসেসে হেল্প করে কি হরমোনটা ভার্নালিন। তাহলে এখানে আমাদের অপশনের মধ্যে কোনটা আছে? ভার্নালিন আছে। তাহলে অপশন সি কারেক্ট হচ্ছে। ভার্নালিন আর ফ্লোরিজেন এই দুটো
উদাহরণ মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেনে যাই, তবে কি বলছে যে নারিকেলের জলে কোনটা পাওয়া যায়। তাহলে নারিকেলের জলের মধ্যে আমরা কি জানি, এটা হচ্ছে কি আমাদের ফ্রি নিউক্লিয়ার এন্ডোস্পার্ম বা ফ্রি এন্ডোস্পার্ম। তাহলে এখানে এই যে নারকেলের জলটার মধ্যে কি থাকে, প্রচুর পরিমাণে নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে, মানে বারবার ডিভিশন হয়ে নিউক্লিয়াস, প্রচুর পরিমাণে এখানে কি থাকে, নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে ম্যাক্সিমাম অ্যামাউন্টে। তাহলে বারবার সেল ডিভিশন হতে হবে, এই যে এন্ডোস্পার্মটাকে কি হচ্ছে, মুক্ত ডিভিশন হচ্ছে, বারবার সেল ডিভিশন হবে। আর এইখানে এই যে নারকেলের জলের মধ্যে কি থাকে, অসংখ্য নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে। তাহলে যেখানেই মাল্টিপল সেল ডিভিশনের প্রশ্ন থাকবে, সেখানেই হবে কি, কে কাজে লাগবে, সাইটোকাইনিন হরমোনটা কাজে লাগে। যেখানে অসংখ্য আমাদের এরকম নিউক্লিয়াস প্রেজেন্ট থাকছে, মানে কি বারবার ডিভিশন হয়েছে, নিউক্লিয়ার ডিভিশন হয়ে হয়ে নিউক্লিয়াসটা তৈরি হয়েছে, ফ্রি এন্ডোস্পার্মিক ডিভিশন হচ্ছে, তাহলে এক্ষেত্রেও কি লাগবে, সাইটোকাইনিন হরমোনটা লাগবে। যেখানে সেল ডিভিশন, কাইনিন, সাইটোকাইনিন, কাইনিন মানে আমরা কি জানি, কাইনেসিস থেকে আসছে। কাইনেসিস কোথায় হয়, যেখানে সেল ডিভিশন হবে, তাহলে মাল্টিপল সেল ডিভিশন হচ্ছে, তাহলে সেখানে কোথায় লাগবে, সাইটোকাইনিন, এই হরমোনটা কাজে লাগবে। এছাড়াও আমরা দেখেছিলাম কি, সেল ডিভিশনে অক্সিন কাজে লাগছিল, কিন্তু অক্সিন পার্টিকুলার জায়গায় কাজে লাগছিল, যে উদ্ভিদের মূলে এবং কাণ্ডের যে অগ্রস্থ ভাগেই অক্সিনের মেন ফাংশন ছিল। কিন্তু যে সাইটোকাইনিন হরমোনটা হচ্ছে কি, উদ্ভিদের সমস্ত জায়গায় যেখানে সেল ডিভিশন, সেল ডিফারেন্সিয়েশন কাজে লাগবে, সেখানে সাইটোকাইনিন হরমোনটা লাগছে। এছাড়াও আরেকটা ইম্পর্টেন্ট সাইটোকাইনিন থেকে মনে রাখতে হবে, সাইটোকাইনটা প্রথম যেটা পাওয়া গেছিল তার নাম হচ্ছে কি জিয়াটিন। এই জিয়াটিনটা কোথায় কোথায় পাওয়া যায়, বিভিন্ন ধরনের যে কর্ন, ভুট্টা, তারপর হচ্ছে মেজ, এই সমস্ত যে উদ্ভিদের ক্ষেত্রে জিয়াটিন প্রেজেন্ট থাকে। তাহলে প্রথম যে সাইটোকাইনিন আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে কি জিয়াটিন। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আর জিয়াটিন কোথায় কোথায় পাওয়া যায়, কর্ন, মেজ, এদের ক্ষেত্রে, এই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে আমরা জিয়াটিন পেয়ে থাকি। আর যে সমস্ত জায়গায় যেখানে সেল ডিভিশনের মাল্টিপল সেল ডিভিশন হবে, প্রচুর পরিমাণে সেল ডিভিশন, সেল ডিফারেন্সিয়েশন হতে হবে, সেখানে কে কাজে লাগবে, সাইটোকাইন। এই কাইনিন থেকে আমাদের নামটা মনে রাখতে হবে কি, যেখানে কাইনেসিস হবে, সেল ডিভিশন হতে হবে, সেখানে কাইনিন লাগবে, সাইটোকাইন। নেক্সট যাই কোশ্চেন কি বলেছে, পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি নিয়ন্ত্রিত হয়। তাহলে এটা অলরেডি আমরা আলোচনা করেছি, পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে কার মাধ্যমে, দুটো ইন্টারনোডের মাঝখানে যে লেন্থটা বাড়ছে কার মাধ্যমে, যে আখের ক্ষেত্রে যে উদাহরণটা আমরা পড়লাম, এই পর্বমধ্য বা ইন্টারনোড রিজিয়ন গুলো যখনই ইলংগেশন হচ্ছে, তখন কি হবে, আলটিমেটলি পুরো যে উদ্ভিদটার যে কাণ্ডের দৈর্ঘ্যটা বৃদ্ধি পাবে। তাহলে এটা কার দ্বারা হচ্ছে, জিব্রেলিনের দ্বারা হয়, অপশন বি। এছাড়াও হচ্ছে কি, আখের একটা উদাহরণ পড়লাম আমরা, সুগার কেন। আর কি হতে পারে, যে আঙ্গুরের ক্ষেত্রে, গ্রেপস বা আঙ্গুরের ক্ষেত্রে আমরা কি দেখি, যে এরকম একটা ব্রাঞ্চ দিয়ে এরকম অসংখ্য অসংখ্য এরকম কি হয়, ব্রাঞ্চ হয়। তাহলে যত বেশি ব্রাঞ্চ হবে, তত কি হচ্ছে, আঙ্গুরের থোকা বেশি হবে, আঙ্গুরের ফলন বেশি হবে। তাহলে এরকম ভাবে কি হচ্ছে, যে পর্বমধ্যে বা ইন্টারনোডের রিজন গুলোকে বাড়াচ্ছে, এরকম ভাবে অনেক এরকম আঙ্গুরের গোছা তৈরি করে। তাহলে এটা হচ্ছে কি, আঙ্গুরের ক্ষেত্রে আমরা এই ধরনের এই যে জিব্রেলিনের প্রভাব দেখতে পাবো। নেক্সট কোশ্চেনে যাই, 10 নম্বর কোশ্চেন, যে নিচের কোন জীবের বা কোন জীবের বৃদ্ধিকালের লেখচিত্র কিরকম হবে। উদ্ভিদের ক্ষেত্রে বলি বা প্ল্যান্টের ক্ষেত্রে দেখি, আমরা যেটা দেখেছিলাম কি, পপুলেশনের যে গ্রোথ কার্ভটা দেখেছিলাম, এটা কি সেম। উদ্ভিদের ক্ষেত্রে, উদ্ভিদও কি হচ্ছে, পপুলেশনের মধ্যেই পার। তাহলে উদ্ভিদ পপুলেশনের বৃদ্ধির লেখচিত্র যেরকম হচ্ছে, প্ল্যান্ট পপুলেশনের বৃদ্ধি, তাহলে জীবের বৃদ্ধিকাল হচ্ছে কি, আমরা যে লেখচিত্রটা পড়েছিলাম কি, প্রথমে এরকম একটা ল্যাগ ফেজ থাকে, দিয়ে আলটিমেটলি এরকম এক্সপোনেনশিয়াল হারে বৃদ্ধি পায় লগ ফেজ, তারপর একটা স্ট্যাটিক ফেজ বা স্টেশনারি ফেজ থাকে, যখন ক্যারিং ক্যাপাসিটি রিচ করে যায়, তখন আর এরকম ভাবে এক্সপোনেনশিয়াল হারে বৃদ্ধি পেতে পারে না, একটা নির্দিষ্ট লেভেলেই সেটা মেনটেন থাকে। তাহলে এটা হচ্ছে কি, ল্যাগ ফেজ প্রথমে থাকে, তারপর হচ্ছে কি এক্সপোনেনশিয়াল হারে যেখানে বৃদ্ধি পায় লগ ফেজ, তারপর এখানটা হচ্ছে কি স্টেশনারি ফেজ বা স্ট্যাটিক ফেজ। এই ধরনের যে লেখচিত্রকে আমরা বলেছিলাম কি, সিগময়েড লেখচিত্র বা এস কার্ভ। এটাকে তাহলে অপশন কোনটা হচ্ছে, বি, সিগময়েড কার্ভ। তাহলে এই সিগময়েড কার্ভের ক্ষেত্রে একটা ফেজ পাবো আমরা লগ ফেজ। তখন হচ্ছে কি, উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু একটা স্পেশাল জিনিস দেখতে পাই, যেটা আমরা এখানে একবার দেখে নিই, যে উদ্ভিদের ক্ষেত্রে আমরা প্রাণীদের ক্ষেত্রে যখন দেখেছি কি, প্রাণীদের ক্ষেত্রে একটা যে সেল ডিভিশন করে মাইটোসিসের মাধ্যমে দুটো সেল হয়, দুটো সেল থেকে চারটে সেল হয়, এরকম ভাবে অসংখ্য তৈরি হতে থাকে। কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে একটা জিনিস কি দেখা যায়, অ্যারিথমেটিক গ্রোথ হয়। মানে কি, একটা উদ্ভিদের ক্ষেত্রে যে কিছু সেল থাকে যেগুলো ডিভাইড করতে পারে, আর কিছু সেল থাকে যেগুলো স্থায়ী কোষ, সেগুলো ডিভাইড করতে পারে না। তাহলে যদি আমরা ধরলাম ম্যারিস্টেমেটিক সেল বা ভাজক কলা, একটা ভাজক কলা ডিভাইড হয়ে প্রথমে কি করছে, দুটো সেল তৈরি করছে। এই দুটো সেলের মধ্যে একটা হচ্ছে কি ভাজক কলা হিসেবেই থাকছে, সেটা আবার পরবর্তীতে ডিভাইড করে দুটো
ভাজক কলার থেকে সেল তৈরি করছে। তাহলে সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে কি হয়, যে ভাজক কলায় শুধুমাত্র ডিভাইড হতে পারে। একটা ভাজক কলা ডিভাইড হয়ে যখন দুটো সেল তৈরি হচ্ছে, তাদের মধ্যে থেকে একটা সেল আবার কি হয়, এটা স্থায়ী কলায় রূপান্তরিত হয়, এটা ডিভাইড হয় না, এটা ডিফারেন্সিয়েশনের মাধ্যমে। তাহলে এটা ধরলাম একটা, যে উদ্ভিদের এই যে কেলাস তৈরি হয়েছিল, সেলগুলো ডিভাইড হয়েছে। এই দুটো সেলের মধ্যে থেকে হচ্ছে কি, একটা সেল হচ্ছে ম্যাচুরেশনের দিকে যাচ্ছে, ডিফারেন্সিয়েশন, সেল ডিফারেন্সিয়েশন হয়ে হতে পারে সেটা যে জাইলেমের কোনো সেল তৈরি করছে, ফ্লোয়েমের সেল তৈরি করছে, এরকম ভাবে সেগুলো স্থায়ী কলায় রূপান্তরিত হয়ে যাচ্ছে, সেগুলো আর ডিফারেন্সিয়েশন হতে পারে না। আর বাকি আরেকটা সেল হচ্ছে কি, এরকম ভাবে সেল ডিভাইড হতে থাকছে। আলটিমেটলি কি হচ্ছে, একটা সেল থেকে দুটো সেল তৈরি হচ্ছে, দুটো সেল থেকে তিনটে সেল তৈরি হচ্ছে। কারণ কি, আমরা যেগুলো স্থায়ী সেলে পরিণত হয়ে যাচ্ছে, পার্মানেন্ট সেল, সেগুলোকে আমরা কনসিডার করছি না। সেল ডিভিশনের জন্য কোনটা থাকছে, একটা সেল। যে একটা সেল থেকে কি হলো, দুটো সেল তৈরি হচ্ছে। দুটো সেল থেকে আলটিমেটলি কি হবে, যে দুটো সেল থেকে এইগুলো হচ্ছে কি তারপরে স্থায়ী সেলে রূপান্তরিত হয়ে যাচ্ছে। তাহলে প্রথমে একটা থেকে দুটো দিয়ে, দুটো থেকে কি পাচ্ছি আমরা, তিনটে সেল পাচ্ছি। এইরকম ভাবে ডিভিশনটা হচ্ছে। যে তিনটে সেল থেকে এরকম ভাবে আবার কি পাবো, চারটে সেল পাবো। লিনিয়ার এরকম ভাবে যদি প্রোগ্রেশন হয়, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, তাহলে সেটাকে আমরা বলছি কি অ্যারিথমেটিক গ্রোথ। মানে একটাই নির্দিষ্ট হারে বৃদ্ধি পেতে থাকবে। তাদের ক্ষেত্রে গ্রাফটা কি হবে, চেঞ্জ হয়ে যাবে, এইরকম হবে। এরকম নির্দিষ্ট টাইমের সাথে সাথে তাদের যে গ্রোথ রেটটা কি থাকবে, সেম থাকছে, গ্রোথ রেটের কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে এক থেকে দুটো সেল, দুটো সেল থেকে তিনটে সেল, তিনটে সেল থেকে চারটে সেল, এরকম ভাবে তৈরি হচ্ছে, গ্রোথটা একটা নির্দিষ্ট হারে থাকছে। তাদের ক্ষেত্রে এইরকম লেখচিত্র পাবো। এখান থেকে আমরা কি দেখলাম, যে দুটো থেকে তিনটে সেল হলো, এরপর তিনটে থেকে আবার একটা সেল এইভাবে পার্মানেন্টলি থেকে যাচ্ছে, এটা হচ্ছে কি পার্মানেন্ট থেকে যাচ্ছে। এখান থেকে এই সেলটা ডিভাইড হয়ে আবার কি হলো, দুটো সেল তৈরি হলো। তাহলে আলটিমেটলি আমাদের কটা সেল থাকছে, প্রথমে একটা ছিল, তারপরে এটা হচ্ছে প্রথমে একটা সেল ছিল, তারপরে দুটো সেল হলো, তারপর তিনটে সেল থাকছে, একটা ম্যাচিওর সেল, দুটো এরকম ভাবে ডিভাইড সেল, আবার এই যে ডিভিশন হয়েছে, সেই সেলটা ম্যাচিওর সেলে রূপান্তরিত হয়ে যাচ্ছে। আলটিমেটলি এখানে কটা থাকছে, চারটে সেল। এইরকম ভাবে যখন গ্রোথটা হচ্ছে, তখন তাকে আমরা বলছি কি অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা অ্যারিথমেটিক ভাবে, এইটাকে বলা হচ্ছে কি অ্যারিথমেটিক গ্রোথ। অ্যারিথমেটিক গ্রোথের ক্ষেত্রে মনে রাখতে হবে কি, গ্রোথ রেটটা নির্দিষ্ট সময়ের সাথে সাথে তার যে গ্রোথের কতটা হচ্ছে, বৃদ্ধির হারটা কি থাকবে, নির্দিষ্ট থাকবে। কিন্তু এখানে কি থাকছে, আমরা যদি লগ ফেজে দেখি, এরকম এস কার্ভের ক্ষেত্রে দেখি, তাহলে তাদের ক্ষেত্রে কি হবে, এস কার্ভের ক্ষেত্রে কি দেখতে পাবো আমরা, যেটা ল্যাগ ফেজ থাকছে, ল্যাগ ফেজটাতে সেখানেও কি হবে, যে আমাদের যে নর্মাল যে অ্যানিমাল সেলের ক্ষেত্রে যেমন দেখি, একটা সেল ডিভাইড হয়ে দুটো, দুটোর থেকে চারটে, চারটে থেকে আটটা, আটটা থেকে 16টা, এরকম ভাবে ডিভিশন হচ্ছে, 2 টু দি পাওয়ার n, এই যে ফর্মুলাটা লাগিয়ে ডিভিশন হচ্ছে। তাহলে ল্যাগ ফেজ বলা হচ্ছে, তখনও কি হবে, এরকম ভাবেই ডিভিশন হচ্ছে। কিন্তু একটা থেকে যদি দুটো সেল তৈরি হয়, দুটো থেকে চারটে, সেটা এতটা পরিমাণে হিউজ এফেক্ট ফেলছে না। যদি কিছুটা পিরিয়ড চলে যাওয়ার পরে, যদি ধরলাম এখানে 1000টা সেল তৈরি হয়ে গেছে ল্যাগ ফেজের পরে, তাহলে 1000 থেকে তখন লগ ফেজে কি হবে, তার যে মাল্টিপ্লিকেশন অনেক বেশি পরিমাণে হবে। 1000টা থেকে হতে পারে 10,000টা হচ্ছে, 10,000টা থেকে 1,00,000টা হচ্ছে, মানে একটা কম টাইমের মধ্যে এখানে হচ্ছে কি প্রচুর পরিমাণে সেলের গ্রোথ হচ্ছে। তার জন্য এটাকে বলছি এক্সপোনেনশিয়াল হারে বৃদ্ধি পাবে লগ ফেজ। তাহলে একটা ল্যাগ ফেজে এরকম ভাবে কিছুটা পর্যন্ত সেল ডিভিশন হওয়ার পরে, যখন একটা কম সময়ের মধ্যে অত্যধিক পরিমাণে সেলের ডিভিশন হচ্ছে, তখন সেটাকে বলছি আমরা লগ ফেজ। তাহলে এই ফেজটা এলো। তারপরে হচ্ছে কি ক্যারিং ক্যাপাসিটি, রিসোর্স তো আনলিমিটেড নেই, একটা টাইম পরে এসে তাকে থামতেই হবে। যে সে রিপ্রোডাকশন আর যে ম্যাক্সিমাম রিসোর্সে যখন পৌঁছে গেছে, তখন স্ট্যাটিক ফেজে চলে যাচ্ছে, একটা নির্দিষ্ট যে হারেই সে করতে পারবে কি, রিপ্রোডাকশন করতে পারবে, নতুন করে যে সেল তৈরি করতে পারছে। আর এইখান পর্যন্ত যখনই ক্যারিং ক্যাপাসিটি বা রিসোর্সটা মিট করে গেছে, তখন স্ট্যাটিক হয়ে যাচ্ছে। তার জন্য আমরা এই ধরনের এস কার্ভ পাচ্ছি। আর এই গ্রোথ কার্ভটাকে আমরা বলি কি জিওমেট্রিক গ্রোথ। কারণ কি, এখানে এরকম e⁻RT এই ফর্মে চেঞ্জ হবে। তার জন্য এটাকে বলছি কি আমরা জিওমেট্রিক গ্রোথ। তাহলে অপশন কোনটা হলো, বি, অলরেডি আমরা করে নিচ্ছি। আর দুটো জিনিস আমরা এখানে দেখে নিই। এই যে বললাম আমরা জিওমেট্রিক গ্রোথ, আরেকটা হচ্ছে কি উদ্ভিদের ক্ষেত্রে এই দুটো টাইপের আমরা যদি গ্রোথকে ভাগ করি, তাহলে একটা পেলাম জিওমেট্রিক গ্রোথ, একটা হচ্ছে অ্যারিথমেটিক গ্রোথ। জিওমেট্রিক আমরা কি দেখলাম, এক্সপোনেনশিয়াল হারে বৃদ্ধি পাচ্ছে। তাহলে ধরলাম n টাইম পরে, যদি প্রথমে W0 ছিল, প্রথম যে একটা ধরলাম আজকের ডেটে সকাল যে 9টার সময় প্ল্যান্ট সেলের সংখ্যা ছিল W0, আমরা তারপরে বলছি যে 11টার সময় কত থাকবে প্ল্যান্ট সেল। তাহলে সেটা আমরা বার করতে গেলে কি হবে, যে n টাইম পরে, 2 ঘন্টা পরে আমরা বলতে চাইছি। তাহলে প্রথম প্রিলিমিনারি ছিল কত, W0,
এরপরে কি হবে, তার বৃদ্ধিটা কত হয়েছে, e⁻RT। তাহলে এটা হবে কি ফর্মুলাটা, এটার বেসিসে হবে e⁻ এক্সপোনেনশিয়াল আরে, আর মানে হচ্ছে কি রেট, রেট কতটা ঘন্টায়, আমরা যদি বলি পার আওয়ারে কতটা হচ্ছে গ্রোথ, পার ইয়ারে কতটা গ্রোথ হচ্ছে, এভাবে বলতে পারি। তাহলে একটা নির্দিষ্ট টাইমের সাপেক্ষে আমরা কি করতে পারি, রেট বার করতে পারি। আর টিটা হচ্ছে কি টাইম পিরিয়ড। e⁻RT, তাহলে আমরা যদি বলে দিই এরকম ভাবে ধরলাম যে আমরা বলতে চাইছি যে 11টার সময় কত থাকবে যে প্ল্যান্ট সেলের সংখ্যা, আমরা বলে দিচ্ছি যে 9টার সময় সেল ছিল কত, সংখ্যাটা ছিল ধরলাম 10। এবার e⁻RT, আরটা হচ্ছে আমরা বললাম যে ঘন্টায়, রেটটা বলে দিলাম যে ঘন্টায় 5টা করে সেল তৈরি হচ্ছে, 5 সেলস পার আওয়ার তৈরি হচ্ছে। তাহলে আরটা সমান হয়ে যাবে কত, 5, আর টি সমান হয়ে যাচ্ছে কত, 2। তাহলে এটা হচ্ছে কি, যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 10e⁻10, এটা ক্যালকুলেশন করলে আমরা 11টার সময় যত প্ল্যান্ট সেলের সংখ্যা সেটা পাবো। সেম ভাবে যদি আমরা অ্যারিথমেটিক গ্রোথের কথা বলি তাহলে কি হচ্ছে, ধরলাম এন টাইম পরে যেটা লেন্থ থাকবে বা উদ্ভিদের যেটা সেলের সংখ্যা থাকছে, উদ্ভিদ বৃদ্ধি হওয়ার পরে যেটা লেন্থ থাকছে সেটা হবে কত, L0 প্রিলিমিনারি যেটা ছিল প্লাস হচ্ছে কি RT। তাহলে এটা যদি আমরা বলি যে লিনিয়ার বা উদ্ভিদের বৃদ্ধি কতটা হয়েছে, তখন এটাও সেম ভাবে আমরা ধরলাম যে 11টার সময় কতটা তার বৃদ্ধি হয়েছে। আমরা প্রথমে বলে দিলাম তার যে লেন্থ ছিল 5 সেন্টিমিটার, তাহলে প্রথম ছিল লেন্থ 5 সেন্টিমিটার, আমরা বলে দিলাম রেটটা হচ্ছে কত, 2 সেন্টিমিটার পার আওয়ার। তাহলে এটা 9টার সময় ছিল 5 সেন্টিমিটার, তাহলে 11টার সময় কত হচ্ছে, 2 সেন্টিমিটার পার আওয়ার করে বাড়ছে, তাহলে রেটটা হচ্ছে 2, টাইম পিরিয়ড বলে দিচ্ছি কত, 2 আওয়ার। তাহলে আলটিমেটলি গিয়ে 11টার সময় আমরা কত লেন্থ দেখতে পাবো, 5 + 4 9 সেন্টিমিটার। তাহলে এইভাবে হচ্ছে কি উদ্ভিদের গ্রোথ হয়ে থাকে। এই দুটো মেন টাইপ, তাহলে এই দুটো ফর্মুলা মনে রাখতে হবে। আরেকটা জিনিস কি দেখবো, যে জিওমেট্রিক গ্রোথ, অ্যারিথমেটিক গ্রোথ দেখলাম উদ্ভিদের ক্ষেত্রে, আরেকটা আমরা বলি কি প্রাইমারি গ্রোথ, আর হচ্ছে কি সেকেন্ডারি গ্রোথ। তাহলে প্রাইমারি গ্রোথ কখন হবে, কি উদ্ভিদের এই যে কাণ্ডের আর মূলের বৃদ্ধি হচ্ছে, ওপরের নিচে যদি আমরা বৃদ্ধি দেখি লেন্থ ওয়াইজ যদি যে বৃদ্ধিটা হচ্ছে সেটা হচ্ছে কি প্রাইমারি গ্রোথ। আর যদি দেখি সেকেন্ডারি গ্রোথ মানে কি উদ্ভিদের এই যে কাণ্ডের যদি গার্থ বাড়ে, বা এটাকে আমরা বলি কি যে চওড়াই যদি উদ্ভিদটা বাড়ে, কাণ্ডের এই যে উইথটাতে যদি বাড়ে তাহলে সেটা হচ্ছে কি সেকেন্ডারি গ্রোথ। আর লম্বাই যদি বাড়ে, লেন্থ ওয়াইজ যদি বাড়ে, তার মূলের অংশ বাড়তে পারে, কাণ্ডের অংশ বাড়তে পারে, পাতার অংশ বাড়তে পারে, সেগুলো সমস্তটাই হচ্ছে কি প্রাইমারি গ্রোথ। নেক্সট আমরা প্রথমে 11 কোশ্চেনটা দেখে নিই, এটা হয়ে গেছিল। আচ্ছা, 11 কোশ্চেন কি বলছে, বীজহীন ফল উৎপাদনকে কি বলে। তাহলে এটা অলরেডি আমরা জানি, সবাই অ্যান্সার লেখো আগে। বীজহীন ফল উৎপাদনে বলেছি কি কোন হরমোন লাগবে, অক্সিন হরমোন লাগবে। তাহলে কি হবে, এই প্রসেসটাকে আমরা কি বলি, অক্সিন কাজে লাগছিল কোথায়, আমাদের পার্থেনোকার্পি প্রসেসে। তাহলে পার্থেনোকার্পিতে আমরা কি দেখবো, যে ডিরেক্ট কোনো ফার্টিলাইজেশন, বীজ তৈরি হয় কিসের মাধ্যমে, যে এগ সেলের সাথে যখন মেল গ্যামেটের সাথে যদি এগ সেল মিলিত হয় বা ফার্টিলাইজড হয়, তারপরেই সেটা কি তৈরি হবে, সেই ফার্টিলাইজড হওয়ার পরে সেটা ডিম্বাণুর মধ্যে আমাদের যে বীজ তৈরি করছে, এটা হচ্ছে কি ডিম্বাশয়টা পরিণত হয় কি ওভারিটা পরিণত হয় আমাদের। আফটার ফার্টিলাইজেশন চেঞ্জেস গুলো কি ওভারিটা আমাদের ফ্রুটে পরিণত হয়, আর ওভিউলস গুলো যেগুলো ডিম্বাণু গুলো আছে সেগুলো কিসে পরিণত হয়, সিডে পরিণত হয়। এই ওভিউলস এর মধ্যেই কি থাকে, ডিম্বাণুর মধ্যেই কি থাকবে, এগ সেল থাকছে। তাহলে এগ সেল যদি মেল গ্যামেটের সাথে নিষিক্ত না হয় তাহলে সিড ফর্মেশন হচ্ছে না। সিড ফর্মেশন ছাড়াই যদি ওভারিটা ডিরেক্টলি ফ্রুট ফর্মেশন করে দেয়, তাহলে সেই প্রসেসটাকে আমরা বলি কি পার্থেনোকার্পি। এই পার্থেনোকার্পিটা হতে পারে কি ন্যাচারাল পার্থেনোকার্পি, যেরকম ভাবে, যেমন আমরা কিছু কিছু যে ফলের ক্ষেত্রে দেখি তাদের ক্ষেত্রে বীজ থাকে না, যেমন কি কলা, আঙ্গুর, এই সমস্ত যে গুলো আছে তাদের ক্ষেত্রে আমরা কি দেখি বীজ পাই না, তাহলে এগুলো ন্যাচারাল পার্থেনোজেনেসিস। আর কিছু থাকে যেগুলো আমরা কি করতে পারি, সিনথেটিক ভাবে বা কৃত্রিম ভাবে, আর্টিফিশিয়াল ভাবে যেগুলোর পার্থেনোজেনেসিস ঘটায়, সেই সমস্ত উদ্ভিদগুলোর কি হবে, আর্টিফিশিয়াল ওয়েতে যেগুলো হয়, ওয়াটারমেলন বা তরমুজ, তারপর হচ্ছে কি কিছু টমেটো, এই ধরনের যে উদ্ভিদগুলোকে বা এই ধরনের যে আমরা ফলগুলোকে তৈরি করতে পারি পার্থেনোকার্পি প্রসেসের মাধ্যমে, এটাকে বলা হয় কি ইনডিউসড পার্থেনোকার্পি বা আর্টিফিশিয়াল পার্থেনোকার্পি বা ইনডিউসড পার্থেনোকার্পি। আমরা কৃত্রিম ভাবে এই অক্সিনকে প্রয়োগ করছি, দিয়ে এই ধরনের বীজহীন ফল উৎপাদন করতে পারছি, তাই এই প্রসেসটাকে বলছি কি আমরা পার্থেনোকার্পি। নেক্সট কোশ্চেনে যাই, কি বলেছে, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রকে কি বলা হয়। তাহলে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করার জন্য আমরা প্রথম জানি যে কোন বিজ্ঞানী যে আচার্য জগদীশ চন্দ্র ক্রেস্কোগ্রাফ
বলে একটা যন্ত্র তৈরি করেন, সেটা আমরা কি করতে পারি, উদ্ভিদের যে লেন্সটাকে বা উদ্ভিদের কতটা বৃদ্ধি হচ্ছে সেটাকে পরিমাপ করতে পারি। সেম ভাবে পরবর্তীকালে আরেকটা যে যন্ত্র আবিষ্কার হয় সেটা হচ্ছে কি আমাদের অক্সানোমিটার। অক্সানোমিটার, এই অক্সানোমিটার, অক্সানো মানে এখান থেকে আমরা কি পাচ্ছি, অক্সিনের সাথে রিলেট আছে, তাহলে অক্সিন কি করে, উদ্ভিদের বৃদ্ধি করতে হেল্প করে, লেন্থ বাড়াতে হেল্প করছে, তার জন্য হচ্ছে কি অক্সানোমিটার নামটা এসছে এখান থেকে। এই অক্সানোমিটারেরই আরেকটা নাম হচ্ছে কি আর্ক ইন্ডিকেটর। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্র, সময়ের সাথে সাথে আমাদের যে বৃদ্ধি কতটা পরিমাণে হচ্ছে সেটাকে পরিমাপ করা যাবে কার মাধ্যমে, আর্ক ইন্ডিকেটরের মাধ্যমে। এটা আর কিছুই না, এরকম হচ্ছে কি একটা যন্ত্র থাকে, সেটাতে হচ্ছে কি, এটা ধরলাম উদ্ভিদের এটা অংশটা, এখানে কি থাকবে, একটা এরকম এটার সাথে একটা রোপ অ্যাটাচ থাকে, উদ্ভিদের এই যে একদম অগ্রস্ত যে অংশটা আছে তার সাথে একটা রোপ কানেক্ট থাকে, এখানে কি থাকে, একটা পুলি থাকে, এরপরে হবে কি এটার সাথে কানেক্ট থাকবে একটা এরকম ভাবে যেরকম আর্ক থাকে, আর এখানে এরকম ভাবে কি থাকে, মেজারমেন্ট দেওয়া থাকে, এরকম ভাবে মেজারমেন্ট দেওয়া থাকে, তাহলে আর এখানে একটা কাটা থাকে। তো এরকম ভাবে যখনই উদ্ভিদটা গ্রোথ হচ্ছে তাহলে পুলিটা কত থাকবে, নিচের দিকে যাবে, এটা গ্র্যাভিটির জন্য এটা যত উপরে যাবে পুলির থ্রু দিয়ে, এইখানে একটা কি থাকে, মাস দেওয়া থাকে, এই মাসটা কোথায় যাবে, নিচের দিকে যাচ্ছে। আর এই যে কাঁটাটার মধ্যে কি হবে, এরকম একটা ঘড়ির কাঁটার মতো দেওয়া থাকে, যখনই এটা পুলিটা নিচের দিকে যাচ্ছে এই কাঁটাটা হবে কি উপরের দিকে মুভ করবে, তাহলে বুঝতে পারবো আমরা কি, এখানে ধরলাম 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, এরকম ভাবে 4, 5 এরকম ভাবে কি থাকে, ডিনোট করা থাকে। তাহলে যত এই কাঁটাটা উপরের দিকে যাচ্ছে তাহলে বুঝতে পারছি কত সেন্টিমিটার তার লেন্থ ইনক্রিজ হচ্ছে, এইভাবে দেখা হয় আর্ক ইন্ডিকেটরের মাধ্যমে। নেক্সট কি বলছে যে স্ট্রেস হরমোন কাকে বলা হয়, স্ট্রেস হরমোন আমরা কাকে বলি, সবাই অ্যান্সারে লেখো। স্ট্রেস হরমোন উদ্ভিদের ক্ষেত্রে, প্রাণীদের ক্ষেত্রে স্ট্রেস হরমোন কি, যেটা আমাদের অ্যাড্রিনালিন। প্রাণীদের ক্ষেত্রে যেরকম ভাবে আমাদের অ্যাড্রিনালিন প্রেজেন্ট থাকে সেরকম উদ্ভিদের ক্ষেত্রে সেম অ্যাড্রিনালিনের মতোই কাজ করে কোন হরমোনটা প্রেজেন্ট থাকে, সবাই অ্যান্সারে লেখো। তাহলে কোনটা হবে, অ্যাবসিসিক অ্যাসিড, অপশন বি। কারণ কি, আমরা স্ট্রেস হরমোন কেন বলছি, আমরা দেখলাম যে আনফেভারেবল কন্ডিশনে যখন একটা প্রাকৃতিক প্রতিকূল পরিবেশে আছে তখন কি করবে, সেই বীজটাকে সে ওই বীজের সুপ্তাবস্থার মধ্যেই রাখতে হেল্প করছে, ডরমেন্ট পিরিয়ডটাকে মেনটেন করে রাখছে, সিডটাকে জার্মিনেট হতে দিচ্ছে না। তার মানে কি, একটা যে বিপদকুল পরিবেশ বা যখন স্ট্রেস হরমোন কখন রিলিজ হবে, যখন যে এনভায়রনমেন্টাল কন্ডিশনটা তার জন্য ফেভারেবল না, তখনই আমরা কি জানি যে স্ট্রেস হরমোন তৈরি হয়। স্ট্রেস হরমোন তখনই তৈরি হবে আনফেভারেবল কন্ডিশনে, সিডটাকে এরকম ভাবে ডরমেন্ট স্টেজেই রেখে দিচ্ছে, সিডটাকে জার্মিনেট হতে দেবে না। এছাড়াও হচ্ছে কি, যে আনফেভারেবল কন্ডিশন উদ্ভিদের ক্ষেত্রে কখন কি, যদি ওয়াটারের ডেফিসিয়েন্সি হয়, তাহলে বেশি পরিমাণে যখন উদ্ভিদের ক্ষেত্রে ডিহাইড্রেশনকে প্রিভেন্ট করার জন্য কি হবে, স্টোমাটাকে ক্লোজ করতে হেল্প করে এই স্ট্রেস হরমোন। স্টোমাটাকে ক্লোজ করবে কি, অ্যাবসিসিক হরমোন। তাহলে স্টোমাটা যদি ক্লোজ করে দেয় তাহলে কি হতে পারছে না, ওয়াটার রিলিজ করতে পারছে না, তাহলে ওয়াটারটাকে কি করবে, উদ্ভিদের মধ্যে সংরক্ষণ করে রাখবে, তাহলে এইভাবে কি হচ্ছে, ডিহাইড্রেশন প্রিভেন্ট করে। তাহলে উদ্ভিদের যে কোনো প্রতিকূল পরিবেশ যখনই আসবে অ্যাবসিসিক অ্যাসিডটা তার যে কাজ দেখাবে, স্ট্রেস হরমোন হিসেবে কাজ করে, তার জন্য স্টোমাটাল ক্লোজারে কে কাজ করে, অ্যাবসিসিক অ্যাসিড। সেম ভাবে মনে রাখতে হবে কি, স্টোমাটাল ওপেনে কে হেল্প করে, স্টোমাটাল ওপেনে হেল্প করে কে, সাইটোকাইনিন হরমোন। তাহলে স্টোমাটাল যদি বলে মুভমেন্টে কোন কোন হরমোন কাজ করে, স্টোমাটাল মুভমেন্টে কে কে কাজ করবে, ক্লোজারে কে কাজ করবে, অ্যাবসিসিক অ্যাসিড, আর স্টোমাটাল ওপেনে সাইটোকাইনিন, সাইটোকাইনিন হরমোনটা কাজ করে। নেক্সট কোশ্চেনে যাই, কি বলেছে, উদ্ভিদের একটি বৃদ্ধি নিয়ন্ত্রকের নাম লেখো যা আগ গাছের ওপর স্প্রে করলে উদ্ভিদের কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি পায় এবং একইভাবে আখের ফলন বৃদ্ধি পায়। তাহলে এটা অলরেডি আমরা আগে আলোচনা করেছি, সবাই পারবে এটার অ্যান্সার, সবাই নিজেরা কমেন্ট সেকশনে লিখবে, কি হবে, অপশন ডি। নেক্সট কি বলেছে, যে বৃদ্ধি প্রক্রিয়াটি সর্বাধিক হয় কখন, তাহলে আমরা ওই গ্রাফটা থেকে দেখতে পারলাম যেখানে হচ্ছে কি এক্সপোনেনশিয়াল হারে বাড়ছিল, e⁻⁷ এই যে ফর্মুলাটা কাজে লাগালাম আমরা এস কার্ভের ক্ষেত্রে, তাহলে কোথায় সেটা বাড়ছিল, এই লগ দশায় বা লগারিদম ফেজ যেটা আছে সেই জায়গাতে হবে কি, উদ্ভিদের বৃদ্ধিটা সর্বাধিক পরিমাণে হবে, এক্সপোনেনশিয়াল হারে বৃদ্ধি পাচ্ছে। নেক্সট কি বলেছে, যে কোন হরমোন প্রয়োগ করলে ফল এবং পাতার অকালে ঝরে পড়াটাকে আটকানো যায়, এই অক্সিন হরমোন যেটা আমরা বললাম, অক্সিনের আমরা কি কি কাজ দেখেছিলাম, অনেকগুলো কাজ দেখেছিলাম, তার সাথে সাথে আরো একটা ফাংশন হবে কি, অক্সিনের ক্ষেত্রে যে আমাদের ম্যাচিওর বা ইমম্যাচিওর যদি কোনো লিফ থাকে, ইমম্যাচিওর লিফ, ইমম্যাচিওর ফ্রুটস,
ফ্লাওয়ার্স, যে কোনো উদ্ভিদের পাতা হতে পারে, ফল ফুল যেগুলো ইম্যাচিওর অবস্থায় থাকছে, অপরিণত অবস্থায়, তাদেরকে কি করবে, উদ্ভিদ থেকে যাতে না ঝরে যায় সেটাকে প্রিভেন্ট করবে। তাহলে তাদেরকে কি করতে পারবে, যে ইম্যাচিওর থেকে ম্যাচিওর পর্যন্ত উদ্ভিদের মধ্যে ধরে রাখতে বা উদ্ভিদের মধ্যে থাকতে হেল্প করে কে, এই অক্সিন হরমোনটা। মানে কাণ্ডের মধ্যে ধরলাম এখানে ফল ধরেছে, সেই ফলটা কি হবে, যে কাঁচা অবস্থাতেই যাতে উদ্ভিদ থেকে না পড়ে যায়। তাহলে কাঁচা অবস্থায় থাকলে সেটাকে আমরা খেতে পারবো না, সেটা মানে মার্কেটে বিক্রি করতে পারছি না। তাহলে যাতে এই অক্সিন হরমোন প্রয়োগ করে কি করা হচ্ছে, যে ইম্যাচিওর থেকে ম্যাচিওর পর্যন্ত এই স্টেজটাকে মেনটেন করে রাখতে হেল্প করে কি, অক্সিন। ইম্যাচিওর লিভ, ইম্যাচিওর ফ্রুট এগুলোকে কি করতে পারে না, ঝরে পড়াটাকে আটকায়। এবং ম্যাচিওর লিভ, ম্যাচিওর ফ্রুট যখনই সেগুলো পরিণত হয়ে যাচ্ছে, সেগুলোকে কি করবে, সেগুলোকে উদ্ভিদ থেকে ঝরিয়ে দেবে। তাহলে এই যে ঝরানোর প্রসেসটাকেই বলা হচ্ছে কি অ্যাবসিশন। তাহলে অ্যাবসিশনে হেল্প করে ম্যাচিওর লিভ এবং ফ্রুটের অ্যাবসিশনে কে হেল্প করবে, অক্সিন। কিন্তু ইম্যাচিওর লিভ আর ইম্যাচিওর ফ্রুটের ক্ষেত্রে প্রিভেন্ট করবে অ্যাবসিশনকে বা ঝরে পড়াকে প্রিভেন্ট করবে কে, অক্সিন হরমোনটা। অপশন কি হবে, সি কারেক্ট। নেক্সট কি বলেছে, যে সহজে পচনশীল সবজিগুলিকে দীর্ঘদিন সজীব রাখতে কোন হরমোন প্রয়োগ করা হয়। তাহলে এটা প্ল্যান্টের মধ্যে, উদ্ভিদের মধ্যে যখন আছে সেই ফলটা বা সবজিটা, সেই অবস্থাতে প্রয়োগ করা হতে পারে। বা বিভিন্ন যে কোল্ড স্টোরেজে আমরা দেখি যে বিভিন্ন ধরনের উদ্ভিদের যে অংশগুলোকে, সবজি এই সমস্ত গুলোকে কি করা হয়, যে স্টোর করে রাখা হয়। তাহলে দীর্ঘদিন যাতে সেগুলোকে সজীব রাখতে পারে, সেই জন্য কিছু এই ধরনের প্ল্যান্ট হরমোনকে আমরা কৃত্রিম ভাবে প্রয়োগ করতে পারি। তাহলে সেই হরমোনটা কোনটা হবে, অ্যান্সার কোনটা হবে, এটা তোমরা সবাই লেখো। কোনটা অ্যান্সার হবে, অপশন 17 কোশ্চেনের কোনটা অ্যান্সার হবে, অপশন কি হবে এক্ষেত্রে, বি অ্যান্সার হবে, সাইটোকাইনিন। এই সাইটোকাইনিন হরমোনটা আমরা কি অলরেডি বলেছি যে সেল ডিভিশন, সেল ডিফারেন্সিয়েশনে হেল্প করে। এছাড়াও হচ্ছে কি, যে সেনেসেন্স বা বার্ধক্যকে প্রিভেন্ট করে, বার্ধক্যকে কি করে, প্রিভেন্ট করে। তাহলে একটা ফল বা একটা সবজি যাতে তাড়াতাড়ি করে, যে তাড়াতাড়ি সেটা নষ্ট না হয়ে যায়, বা তাড়াতাড়ি সেটা কি হচ্ছে, যে পরিণত না হয়ে যায়, দীর্ঘদিন ধরে সেটাকে আমরা কি বলতে পারি, পরিণত না টার্মটা সরি, যে বার্ধক্য অবস্থায় বা সেই জায়গাটা পচে না যায়, বা সেই পাতাটা যাতে ঝরে না যায়, এই যে সেনেসেন্স বা বার্ধক্য, এটাকে প্রিভেন্ট করে সাইটোকাইনিন হরমোন। এছাড়াও হচ্ছে কি, আরেকটা জিনিস মনে রাখতে হবে, যে কি ক্লোরোফিলের ডিগ্রেডেশন হতে দেয় না, ক্লোরোফিলের ডিগ্রেডেশনটাকেও কি করে, প্রিভেন্ট করে। তাহলে ক্লোরোফিলটা আমরা কি জানি, যে বিভিন্ন উদ্ভিদের যে সবুজ কালারের জন্য দায়ী কি হচ্ছে, ক্লোরোফিল। তাহলে ক্লোরোফিলটা যদি ডিগ্রেড হয়ে যেত, তাহলে কি হতো, সবজিগুলোকে আমরা দেখছি যে সবুজ সবজিটা একটা কেমনই একটা হলুদের মতো কালার নিয়ে নিচ্ছে, তাহলে সেটা তো সজীব থাকছে না, সেই সবজিটা কেউ কিনবে। তাহলে যাতে তাদের আমরা প্রোডাক্টিভিটি বাড়াতে পারছি, মার্কেটে যাতে বেশি বিক্রি করতে পারি, দীর্ঘদিন ধরে সেগুলোকে আমরা স্টোর করে রাখতে পারি, তার জন্য এই যে সাইটোকাইনিন হরমোনটাকে কাজে লাগছে। সাইটোকাইনিন কি করে, ক্লোরোফিল যে রঞ্জকটা আছে সেটা ডিগ্রেডেশনটাকে কি করে, প্রিভেন্ট করে। নেক্সট কোশ্চেনে যাই আমরা। তাহলে এটা হচ্ছে কি একটা জেনপাস ইউজি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, 2015-র কোশ্চেন। কি বলেছে, যে নিম্নলিখিত উদ্ভিদ প্রক্রিয়ার মধ্যে কোনটি অক্সিন দ্বারা সম্পন্ন হয় না। তাহলে অক্সিনের অলরেডি আমরা কাজগুলো পড়ে নিয়েছি, কি কি কাজ। এছাড়াও তারপর আমরা দেখবো কি, তাহলে এখানে অপশনের মধ্যে কোনটা হবে না আমাদের জানতে চেয়েছে। তো এটার অ্যান্সার সবাই লেখো, কোনটা হবে না। অক্সিনের ফাংশন আমরা অলরেডি আলোচনা করেছি, এছাড়াও কিছু আছে যেগুলো আমরা এই কোশ্চেনের মাধ্যমে আলোচনা করে নেব। তাহলে এটার মধ্যে কি হবে না, অক্সিনের যদি আমরা ফাংশন গুলো পড়েছি, তার মধ্যে আমরা কি পড়লাম, যে এই যে জিওট্রপিজম বলতে বোঝাচ্ছে কি, যে পৃথিবীর দিকে যাচ্ছে, গ্র্যাভিটির দিকে যাচ্ছে। তার মানে কি হচ্ছে, যে মূল বা রুটের যে লেন্থটা বাড়ছে কোন দিকে, রুটের ফরমেশন হচ্ছে, রুট বাড়ছে কোন দিকে, পৃথিবীর দিকে, মানে ভেতরের দিকে যাচ্ছে। তার জন্য সেটাকে বলছি কি আমরা জিওট্রপিজম, মানে কি মাটির একদম নিচের লেয়ারের দিকে যাচ্ছে। এই যে টার্মটার থেকে আসছে কি জিও ট্রপিজম, ট্রপিজম মানে আমরা বলেছি কি মুভমেন্ট। তাহলে মাটির যদি নিচের স্তরের দিকে কোথায় যাচ্ছে, গ্র্যাভিটির দিকে যেটা মুভ করছে সেটা হচ্ছে কি রুট। তাহলে রুটের যে জিওট্রপিজমে হেল্প করে কি অক্সিন হরমোন, তাহলে এটা এটার ফাংশন হবে, এটা ঠিক আছে। নেক্সট অক্সিনের আর ফাংশন কি, যে ফোটো পিরিয়ডিজম বলছে, ফোটো পিরিয়ডিজমকেও কিন্তু কন্ট্রোল করে। ফোটো পিরিয়ডিজম মানে আমরা কি বুঝবো, এই যে হর্ষদ্বিভা উদ্ভিদ আর কিছু হয় দীর্ঘদ্বিভা উদ্ভিদ। হর্ষদ্বিভা উদ্ভিদ বা দীর্ঘদ্বিভা উদ্ভিদ, এটা কিসের বেসিসে আমরা বলছি কি, যে সমস্ত উদ্ভিদগুলো হচ্ছে কি তাদের যে ফাংশনের জন্য, তাদের যে ফিজিওলজিক্যাল ফাংশন, সেটা হতে পারে ফ্লাওয়ারিং বা ফ্রুটিং, এই সমস্ত গুলোর জন্য যাদের যে দিনের যে লাইট কম লাগে এবং নাইট পিরিয়ডটা বা ডার্ক পিরিয়ডটা বেশি লাগে, ডার্ক পিরিয়ডটা বেশি লাগবে, লাইট পিরিয়ডটা
কম লাগবে তারা হচ্ছে কি হর্ষদ্বিভা উদ্ভিদ। তাহলে এই সমস্ত যে সমস্ত উদ্ভিদগুলো তাদের যে ফুল ফোটানোর জন্য, যারা রাতের আলোতে বেশি ভালো, রাত্রিবেলায় যারা ফুল ফোটায় তারা হচ্ছে কি হর্ষদ্বিভা উদ্ভিদ। ডার্ক পিরিয়ডটা তাদের জন্য বেশি পরিমাণে দরকার লাইট পিরিয়ডের চেয়ে। সেম ভাবে দীর্ঘদিবা উদ্ভিদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কি দরকার, লাইট পিরিয়ডটা বেশি পরিমাণে দরকার, ডার্ক পিরিয়ডটা কি দরকার, কম দরকার। এটার বেসিসে আমরা নাম দিয়েছি। তাহলে এই যে ফাংশনস গুলো করছে, কন্ট্রোল করছে উদ্ভিদের ক্ষেত্রে, সেটাকে বলছে কি ফটো পিরিয়ডিজম। এইখানেও কি কোন হরমোনটা কাজে লাগবে, অক্সিন হরমোন কিন্তু কাজে লাগে। তাহলে লাইটের প্রেজেন্সে যে উদ্ভিদ যে ফাংশন করবে সেটাও কি হবে, অক্সিন দ্বারা কন্ট্রোল হচ্ছে। এছাড়াও হচ্ছে কি আমরা অলরেডি বলেছি কি যে পত্ররন্ধ্রীয় চলনের ক্ষেত্রে অ্যাবসিসিক অ্যাসিড আর কি পেয়েছিলাম আমরা, যে সাইটোকাইনিন, এই দুটো কাজে লাগছিল। এছাড়াও হচ্ছে কি মেজর ফাংশন হচ্ছে কি ওই দুটো হরমোনে, সাইটোকাইনিন আর অ্যাবসিসিক। এছাড়াও হচ্ছে কি অক্সিন হরমোনটাও কিছুটা পরিমাণে আমাদের যে স্টোমাটাল মুভমেন্টকে কন্ট্রোল করতে পারে। তাহলে অক্সিনের যদি পরিমাণটা কম থাকে, অক্সিন যদি কম থাকে তাহলে স্টোমাটা কি হবে, স্টোমাটা ওপেন হবে। আর অক্সিন যদি হাই থাকে তাহলে স্টোমাটা ক্লোজ হবে। এইভাবে কন্ট্রোল করে। তাহলে অক্সিনের যে প্রেজেন্সটা কমা বাড়ার উপর নির্ভর করছে স্টোমাটাল ওপেনিং আর স্টোমাটাল ক্লোজার। তাহলে অক্সিন হরমোনটার পরিমাণটা যখন কম থাকছে স্টোমাটা ওপেন হচ্ছে, আর যখন হচ্ছে কি অক্সিন হরমোনটার পরিমাণটা বেড়ে যাচ্ছে তখন কি হবে, স্টোমাটা ক্লোজ হচ্ছে। তাহলে এখানে কোনটা বলেছে, কোনটি সম্পন্ন হয় না, তাহলে অ্যান্সার কোনটা হবে আমাদের ডি, ফল পাকা বা যেটা আমরা বলছি রাইপেনিং অফ ফ্রুট। রাইপেনিং অফ ফ্রুট, এখানে একটা আর একটা গুরুত্বপূর্ণ আমরা হরমোনের নাম পড়বো যেটা হেল্প করে, সেটা হচ্ছে কি ইথিলিন হরমোন। এটা হচ্ছে কি একটা গ্যাসীয় হরমোন ইথিলিন। এটাও কোশ্চেন আসে যে উদ্ভিদের একটা গ্যাসীয় হরমোনের নাম কি, সেটা হবে কি ইথিলিন। এই ইথিলিন হরমোনটা কি করে, উদ্ভিদের ফল পাকাতে সাহায্য করে তাড়াতাড়ি। তাহলে ইথিলিন কি করবে, তাড়াতাড়ি এই যে ফল বিভিন্ন সবজিকে পাকিয়ে দেবে এবং নষ্ট করে দিচ্ছে। যদি তাড়াতাড়ি পেকে যায় ফলটা, সেটা কি হবে, যে তাড়াতাড়ি সেটা পচনশীল হয়ে যাবে। তাহলে এর অ্যান্টাগনিস্টিক এফেক্টটা কে করছিল, আমরা দেখলাম এখানে যে সাইটোকাইনিনের সাথে ইথিলিনের কিন্তু বিপরীত কাজ আছে এক্ষেত্রে। এই ফল পাকানোর ক্ষেত্রে ফল পাকাবে ইথিলিন, আর ফল পাকানোটাকে যে দীর্ঘায়িত করছে বা যাতে দীর্ঘদিন ধরে ফলটাকে আমরা সতেজ রাখতে পারছি সেটা হচ্ছে কি সাইটোকাইন। তাহলে অপশন কি হলো আমাদের এখানে সি কারেক্ট। নেক্সট কি বলেছে, বীজের সুপ্তাবস্থা খণ্ডনকারী হরমোনটি কি হলো, এটা অলরেডি আমরা জানি, এটার অ্যান্সার আমরা আর করছি না। নেক্সট কোশ্চেনে যায় কি হবে, কম তাপমাত্রার দ্বারা ফুল ফোটানোকে ত্বরান্বিতকরণকে বলে কি, এটা অলরেডি আমরা বলেছি কি লো টেম্পারেচার দরকার, যাদের ক্ষেত্রে হচ্ছে কি ফুল ফোটানোর জন্য একটা লো টেম্পারেচারের এক্সপোজার দরকার, তাদের যে প্রসেসটাকে আমরা আগেই আলোচনা করেছিলাম এটাকে কি বলা হয়, ভার্নালাইজেশন। আর এখানে যে হরমোনটা কাজে লাগে সেটা হচ্ছে কি ভার্নালিন। নেক্সট কি বলছে যে মিমোসা উদ্ভিদের ক্ষেত্রে, মিমোসা উদ্ভিদের ক্ষেত্রে যে পত্র সঞ্চালনকে বলা হয় কি, তাহলে মিমোসা বা এটাকে আমরা বলছি কি যে লজ্জাবতী যে উদ্ভিদ, এই লজ্জাবতী উদ্ভিদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, লজ্জাবতী পাতায় যদি হাত দেওয়া হয়, সামান্য যদি টাচ করা হয়, সেটা হয় কি পাতাগুলো এরকম কুঁকড়ে যায়, পুরো গুটিয়ে যায়। তাহলে এই ধরনের যে পত্র সঞ্চালনকে কি বলা হচ্ছে, এই ধরনের পত্র সঞ্চালনকে আমরা বলছি কি স্পর্শ ব্যাপ্তি। কি টাচ করার মাধ্যমে হচ্ছে কি পাতাগুলোর মুভমেন্ট হয়ে যাচ্ছে, পত্র সঞ্চালন হচ্ছে, তার জন্য এটা নাম হচ্ছে কি স্পর্শ ব্যাপ্তি। তাহলে অপশন কি হলো বি কারেক্ট হলো। তাহলে এই চ্যাপ্টারে মোটামুটি আমরা কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করে নিয়েছি অলরেডি। যা যা মানে ইম্পর্টেন্ট আমাদের, শুধুমাত্র সবাই একটা লিস্ট বানাবে কি এই যে 5টা হরমোন বললাম তাদের কি ফাংশন একটা লিস্টের মাধ্যমে জিনিসটা মনে রাখবে, তাহলে এই চ্যাপ্টারের সমস্ত কোশ্চেন হয়ে যাবে। অক্সিন, জিবারেলিন, সাইটোকাইনিন, তারপরে হচ্ছে কি আমাদের যে অ্যাবসিসিক অ্যাসিড ABA, আর হচ্ছে কি ইথিলিন, এই 5টা আমাদের মেন যে ফাইটো হরমোন, এগুলোর ফাংশন কি। অক্সিনের ক্ষেত্রে আমরা বলে দিয়েছি অলরেডি, রুট ফরমেশনে লাগবে, তারপরে হচ্ছে কি এপিক্যাল ডমিনেন্সে লাগবে, মেন মেন পয়েন্টগুলো। এছাড়াও বই থেকে আর যা যা পয়েন্ট থাকবে সেগুলোকে এখানে এরকম ভাবে একটা নোটস বানিয়ে নেবে। তাহলে এপিক্যাল ডমিনেন্সে হলো, তারপরে হচ্ছে কি পার্থেনোকার্পিতে লাগছে। এগুলো মেন ফাংশন আমাদের কি দেখলাম আমরা অক্সিনের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে জিব্রেলিনের ক্ষেত্রে আমরা কি দেখলাম, যে সিড ডরমেন্সি টাকে ভাঙতে সাহায্য করবে, তারপরে ইন্টারনোডের লেন্থ কে বাড়ায়, পর্ব মধ্যে দৈর্ঘ্য বাড়ায়, সিড ডরমেন্সি কে ভাঙে, সিড ডরমেন্সি কে কি করবে, ভেঙে দেবে। সাইটোকাইনিন কি হয়, সাইটোকাইনিনের ক্ষেত্রে একটা আমরা বললাম কি সেল ডিভিশন, ডিফারেন্সিয়েশন,
তার সাথে সাথে মনে রাখতে হবে সাইটোকাইনিন হচ্ছে কি স্টেম, এটা যেমন অক্সিন বেশি পরিমাণে লাগছিল রুটের ডেভেলপমেন্টের ক্ষেত্রে, সাইটোকাইনিন কি লাগবে কাণ্ডের ডেভেলপমেন্টের ক্ষেত্রে, কাণ্ডের বৃদ্ধির ক্ষেত্রে। সেটা হতে পারে কি যে আমাদের যে প্রাইমারি গ্রোথ আমরা বললাম লম্বাই বৃদ্ধি, লেন্থে বৃদ্ধি হতে পারে, বা ল্যাটারাল গার্ডতে যদি উদ্ভিদের যে কাণ্ডের অংশের ল্যাটারাল যে ডিভিশন হচ্ছে বা ল্যাটারাল গ্রোথ হচ্ছে সেটার ক্ষেত্রেও কি লাগবে সাইটোকাইনিন লাগছে। আর অ্যাবসিসিক অ্যাসিড আমরা বলেছি কি ডরমেন্সি, ডরমেন্সিকে বাড়ায়, জার্মিনেশন হতে দেয় না, জার্মিনেশন হতে দেয় না। আর ইথিলিনটা আমরা বললাম কি মেন ফাংশন ইথিলিনের যে রাইপেনিং অফ ফ্রুট এখানে কাজে লাগে। তাহলে এগুলো আমাদেরকে জিনিসটা মনে রাখতে হবে। নেক্সট তাহলে আমরা আলোচনা করে নেবো একটুখানি, আমাদের একজনের যে ডাউট করেছিলে যে ম্যাম একটুখানি ল্যাক ওপেরনটা সম্বন্ধে বুঝিয়ে দেবেন, তাহলে এই ল্যাক ওপেরনটা মডেলটা আমরা নিয়ে একটুখানি আলোচনা করে নিই। এই ল্যাক ওপেরনটা আমরা মূলত কাদের ক্ষেত্রে পাবো, একদম যারা আমাদের প্রোক্যারিওটিক যে সমস্ত অর্গানিজমস গুলো আছে প্রোক্যারিওটস তাদের ক্ষেত্রে। তাহলে প্রোক্যারিওটস মানে কি একদম ব্যাকটেরিয়া প্রিমিটিভ যে সমস্ত অর্গানিজমস আছে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা পাচ্ছি, প্রোক্যারিওটস এর ক্ষেত্রে। তাহলে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা এই যে ল্যাক ওপেরন প্রসেসটা দেখতে পাচ্ছি, তারা কি করে তাদের যে এনার্জি সোর্সের জন্য ল্যাকটোজকে কাজে লাগায়। এই ল্যাকটোজটা হচ্ছে কি একটা আমরা যে মিল্ক সুগার জানি, এই ল্যাকটোজকে ভেঙেই কি তৈরি হয় গ্লুকোজ গ্যালাক্টোজ এগুলো তৈরি হচ্ছে। তাহলে উদ্ভিদদের ক্ষেত্রে আমরা বা উন্নত প্রাণীদের ক্ষেত্রে কিন্তু ল্যাকোপেরন দেখতে পাই না। তাহলে কাদের ক্ষেত্রে দেখতে পাবো, মূলত ব্যাকটেরিয়ার ক্ষেত্রে প্রোক্যারিওটদের ক্ষেত্রে। তারা কি করবে ল্যাকটোজটাকে কাজে লাগাবে তাদের অ্যাজ এ এনার্জি সোর্স হিসেবে। তাহলে তার জন্য যাতে সেটাকে এনার্জি সোর্স হিসেবে কাজে লাগাতে পারে তার জন্য ল্যাকোপেরন প্রসেসটা হবে। তাহলে এই ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে ল্যাকটোজ প্রেজেন্ট আছে, ল্যাকটোজটা কি করে ইনডিউসার হিসেবে কাজ করে। আমরা পরে ছবিটাতে দেখবো তাহলে বুঝতে পারবো। ল্যাকটোজ এরপর ছবিতে চলে যায় কি, এখানে আমরা দেখছি কি প্রথমে একটা পি রিজন আছে, পি মানে হচ্ছে কি প্রমোটার, পি মানে হচ্ছে কি প্রমোটার। তারপরে আছে আই যেটা হচ্ছে কি ইনডিউসার বলতে পারি, বা হচ্ছে ইনহিবিটার। মেনলি আমরা বলি কি আই সমান ইনহিবিটার বা রিপ্রেসার, ইনহিবিটার বা এই জায়গাটাই হচ্ছে কি রেগুলেটরি জিন থাকে। তাহলে এগুলো প্রত্যেকটা হচ্ছে যে পি আই পি এগুলো দেখতে পাচ্ছি, এগুলো কি এক একটা জিন। এই জিন গুলো কি হচ্ছে প্রমোটার জিন আছে, এখানে রেগুলেটরি আই রিজনটাতে কি আছে রেগুলেটরি জিন আছে বা ইনহিবিটার, আবার একটা প্রমোটার রিজন আছে, তারপরে অপারেটর রিজন আছে, তারপরে এগুলো হচ্ছে কি স্ট্রাকচারাল জিন। তাহলে ল্যাকোপেরনের যদি বলা হয় স্ট্রাকচারাল জিন কি কি, তিনটে স্ট্রাকচারাল জিন জে ওয়াই আর এ, এগুলো হচ্ছে স্ট্রাকচারাল জিন। আর এগুলো হচ্ছে প্রমোটার রিজন থাকছে। প্রমোটার রিজনে মনে রাখতে হবে কি এসে যুক্ত হবে, প্রমোটার রিজনে যুক্ত হবে আরএনএ পলিমারেজ বলে যে এনজাইমটা আছে সে কোথায় যুক্ত হবে, পি ফর পলিমারেজ পি ফর প্রমোটার। তাহলে পলিমারেজ সবসময় এসে যুক্ত হবে কোথায় প্রমোটার রিজনে। তাহলে পলিমারেজ আমরা কি জানি যে জিন কোথায় আছে ডিএনএ এর মধ্যে আছে, ডিএনএ থেকে আলটিমেটলি আমাদের আরএনএ সিনথেসিস করতে হবে। তাহলে এই যে জেড ওয়াই এ স্ট্রাকচারাল জিনগুলো আছে সেগুলো আলটিমেটলি কি করবে আরএনএ সিনথেসিস করবে, এমআরএনএ সিনথেসিস করবে। তাহলে আরএনএ সিনথেসিস মানে প্রসেসটা হচ্ছে কি ট্রান্সক্রিপশন প্রসেস লাগবে এখানে আমাদের। তাহলে ট্রান্সক্রিপশন প্রসেস ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রসেস কি ট্রান্সক্রিপশন প্রসেস। তাহলে এই ট্রান্সক্রিপশন প্রসেসে কোন এনজাইম লাগে আরএনএ পলিমারেজ, তৈরি হচ্ছে আরএনএ তাই নাম হচ্ছে কি আরএনএ পলিমারেজ, আরএনএ তৈরি হচ্ছে তাই নাম আরএনএ পলিমারেজ। এই ট্রান্সক্রিপশন প্রসেস হতে হবে এই প্রত্যেকটা। তাহলে ট্রান্সক্রিপশন প্রসেসটা মূলত কোথায় হবে, আমাদের যে স্ট্রাকচারাল জিনগুলো আছে জেড ওয়াই এ এগুলো ট্রান্সক্রিপশন করে কি করছে এমআরএনএ বিভিন্ন যেগুলো আমাদের নির্দিষ্ট পরিমাণে যেগুলো দরকার সেই এমআরএনএ গুলোকে তৈরি করবে, দিয়ে সেখান থেকে বিভিন্ন ধরনের যে এনজাইম প্রোটিন সেগুলোকে সিনথেসিস করবে। এরপরে হচ্ছে কি এই যে ল্যাকটোজ যখন প্রেজেন্ট থাকছে না মিডিয়ামে, যখন ল্যাকটোজটা আমরা বলেছি কি ইনডিউসার হিসেবে কাজ করছে, তাহলে যখন ল্যাকটোজ প্রেজেন্ট নেই তখন কি হবে, তখন এই কন্ডিশনটা আমরা দেখতে পাবো। তাহলে প্রমোটার রিজনে এসে কি যুক্ত হয়েছে আরএনএ পলিমারেজ যুক্ত হয়েছে, আরএনএ পলিমারেজ যুক্ত হয়েছে প্রথমে এসে এখানে। তাহলে মানে এই যে ওপেরানটা হচ্ছে কোন দিক থেকে কোন দিকে চলবে, এরকম প্রমোটার রিজন থেকে শুরু হবে স্ট্রাকচারাল জিনের দিকে যাবে। তাহলে ওপেরান নামটাই হচ্ছে কি মানে একটা যদি আমরা সুইচ অন করি পরপর 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 বাকি যে ধাপগুলো আমাদের চলতে থাকবে। তাহলে অপারেটর রিজনটাকে যদি আমরা অন করে দিই তাহলে কি হবে জেড ওয়াই এরকম ভাবে প্রত্যেকটা ধাপে ধাপে কি হবে তারা এমআরএনএ সিনথেসিস করতে থাকবে। তাহলে ট্রান্সক্রিপশন প্রসেসটা কি হচ্ছে প্রমোটার থেকে আমাদের অপারেটর, অপারেটর থেকে স্ট্রাকচারাল জিন এই ডিরেকশনে কাজ করছে। তাহলে প্রথমে যখন ইনডিউসার প্রেজেন্ট নেই এখানে আরএনএ পলিমারেজ এসে যুক্ত হলো কোথায় প্রমোটার রিজনে। এরপরে কি হবে প্রমোটার রিজন থেকে সেটা যখনই রেগুলেটরি যে ইনহিবিটর রিজনে গেল, ইনহিবিটর রিজন থেকে কি তৈরি হচ্ছে রিপ্রেসার এমআরএনএ তৈরি হচ্ছে। এই রিপ্রেসার এমআরএনএ পরবর্তী ধাপে কি হচ্ছে ট্রান্সক্রিপশনে, এটা ছিল ডিএনএ সেখান থেকে হলো আরএনএ, আরএনএ থেকে এখানে
ট্রান্সক্রিপশন হলো ট্রান্সলেশন প্রসেসের মাধ্যমে, যেটা হচ্ছে কি আরএনএ থেকে ট্রান্সক্রিপশন, তারপরে হচ্ছে কি আরএনএ থেকে হবে কি আমাদের এখানে প্রোটিন তৈরি হচ্ছে, তাহলে এগুলো হচ্ছে কি রিপ্রেসার প্রোটিন। আরএনএ থেকে প্রোটিন সিনথেসিস হচ্ছে রিপ্রেসার প্রোটিন গুলো পরবর্তী ধাপে। তাহলে এই রিপ্রেসার প্রোটিনটা গিয়ে কি করে, যখন ল্যাকটোজ প্রেজেন্ট নেই মিডিয়ামে, এই অপারেটর রিজনে গিয়ে এটা যুক্ত হয়ে গেল। তাহলে অপারেটর গিয়ে যদি যুক্ত হয়ে যায় তাহলে কি করতে পারছে না, এই অপারেটর আর কাজ করতে পারছে না, এখানটা স্টপ হয়ে গেল, সুইচটাকে অফ করে দিল। এখানে গিয়ে যদি আমরা একটা এই রিপ্রেসার প্রোটিনটা যেটা সিনথেসিস হয়েছে সেটা এখানে গিয়ে লেগে গেলে আর কি করতে পারবে না, আরএনএ পলিমারেজ এসে এই প্রোমোটার রিজনে যুক্ত হতে পারছে না। অপারেটর রিজনটা যদি বন্ধ হয়ে যায়, মানে কি এই জায়গাতেই যদি স্টপ হয়ে যায়, তাহলে আর কি হবে না, এই ডিরেকশনে কাজ করতে পারছে না, তাহলে জেড ওয়াই এর এখানে ফাংশন নেই। আর এই জেড ওয়াই এ থেকে যেগুলো প্রোটিন গুলো তৈরি হচ্ছে তারা আলটিমেটলি কি করে, ল্যাকটোজকে ভাঙতে সাহায্য করে। ল্যাকটোজই যখন মিডিয়ামে প্রেজেন্ট নেই, তাহলে আমাদের জেড ওয়াই এর দ্বারা আমরা ওই প্রোটিন গুলো তৈরি করে কি কাজ করবো, কোনো লাভ নেই। তার জন্য আমরা কি করছি, এই রিপ্রেসার যখন অপারেটরে গিয়ে যুক্ত হয়ে যাচ্ছে এখানেই স্টপ হয়ে যাচ্ছে প্রসেস। এরপরে আমরা কি দেখবো, তাহলে এখান থেকে হচ্ছে কি এমআরএনএ থেকে রিপ্রেসার ট্রান্সক্রিপশন এর পরে হচ্ছে কি যে স্ক্রাইব, যেটাকে আমরা বলছি কি ট্রান্সক্রিপশন প্রসেসে এখানে কি বলেছে যে রিপ্রেসার বাইন্ডস টু দ্য অপারেটর রিজন এন্ড প্রিভেন্টস দ্য আরএনএ পলিমারেজ ফ্রম ট্রান্সক্রাইবিং দ্য অপেরন, মানে কি এই এমআরএনএ সিনথেসিস জেড ওয়াই এ এর ফাংশনটাকে আমাদের সিম্পল এত কিছু মনে রাখার দরকার নেই। যখন মনে রাখবো কি যে রিপ্রেসার অপারেটরে বাইন্ড করবে তখন জেড ওয়াই এ এর ফাংশনটাকে আমাদের বন্ধ করে দিচ্ছে, এ আর কাজ করছে না। পরবর্তী ছবিতে যায়, কি বলছে এখানে, এখানে এখন কি আছে, ল্যাকটোজ প্রেজেন্স আছে, ইন্ডিউসার আমরা আগেই বলেছি কি ল্যাকটোজ ইন্ডিউসার হিসেবে কাজ করবে, ল্যাকটোজ প্রেজেন্ট আছে। তাহলে এবারে কি কাজটা হবে, এখানে প্রথমে এলো আরএনএ পলিমারেজ এলো, প্রথমে প্রসেসটা স্টার্ট হচ্ছে, অপেরন স্টার্ট হলো, প্রোমোটার থেকে এবারে কোথায় এলো, এই যে ইনহিবিটর রিজিয়ন এলো, আরএনএ পলিমারেজ প্রেজেন্ট আছে, রিপ্রেসার ইনহিবিটর রিজিয়নটা বা রেগুলেটরি জিন এখানে যে প্রেজেন্ট আছে তারা সবসময় কি করে, রিপ্রেসার এমআরএনএ তৈরি করে। এই রিপ্রেসার এমআরএনএ আবার পরবর্তীতে কি করছে, রিপ্রেসার প্রোটিন তৈরি করছে। কিন্তু কি হবে কি, যখন ল্যাকটোজ প্রেজেন্ট আছে, এই যে ল্যাকটোজ ইনডিউসার কি করবে, রিপ্রেসার প্রোটিনের সাথে যুক্ত হয়ে যায়, এখানে এটার সাথে বাইন্ড করে দিলে এটাকে ইনঅ্যাক্টিভ করে দেয়, তখন কি করতে পারবে না, এই যে প্রোটিনটা রিপ্রেসার প্রোটিনটা আগে কি হচ্ছিল, আমরা দেখলাম যে ডিরেক্টলি গিয়ে অপারেটর রিজিয়নে বাইন্ড হয়ে যাচ্ছিল, কিন্তু এখানে কি করতে পারবে না, যখন এই ইন্ডিউসারটা এটার সাথে যুক্ত হয়ে গেল, বা ল্যাকটোজ, সিম্পল কথা মনে রাখতে হবে কি রিপ্রেসারের সাথে ল্যাকটোজ প্রেজেন্ট আছে, ল্যাকটোজ এখানে এসে রিপ্রেসারের সাথে যুক্ত হয়ে গেল, তাহলে আর কি করতে পারবে না, এটা ইনঅ্যাক্টিভ করে দিয়েছে, এই অপারেটরে বাইন্ড করতে পারছে না। তার মানে কি এখানে রাস্তাটা আমাদের ওপেন হয়ে গেছে। এখানে রাস্তাটা ওপেন হওয়া মানে কি আবার আরএনএ পলিমারেজ আসছে, প্রোমোটার রিজনে যুক্ত হচ্ছে, অপারেটর রিজনে, প্রোমোটারের পরের রিজন হচ্ছে কি অপারেটর, এই অপারেটর কি করবে এরপর, এই যে স্ট্রাকচারাল জিনের যে ফাংশন গুলোকে কন্ট্রোল করছে, জেড ওয়াই এ সমস্তগুলো কি হবে এরপরে ট্রান্সক্রিপশন প্রসেসের মাধ্যমে এ ল্যাক এমআরএনএ বা যেটা ল্যাক ওপেরনের জন্য যেগুলো ল্যাকটোজ এমআরএনএ তৈরি করছে, এই ল্যাক এমআরএনএ গুলো ট্রান্সলেশন প্রসেসে আমরা বললাম কি তিনটে ধরনের যে এনজাইম তৈরি করছে, কি কি আরএনএ থেকে আমাদের কি জানি বিভিন্ন ধরনের প্রোটিন তৈরি করতে পারে, এনজাইম তৈরি করতে পারে, তার যা যা ফাংশন সেগুলো তৈরি করবে, আরএনএ থেকে পরবর্তীতে ট্রান্সলেশন প্রক্রিয়াতে তৈরি করবে। তাহলে বিটা গ্যালাক্টোসাইডেজ, পারমিয়েজ আর এখানে হচ্ছে কি ট্রান্স অ্যাসিটাইলেজ, এই তিনটে এনজাইম দেখছি আমরা কি তৈরি হচ্ছে। তাহলে এই বিটা গ্যালাক্টোসাইডেজ আলটিমেটলি কি করবে, ল্যাকটোজকে ভাঙতে সাহায্য করবে। তাহলে আমরা বলেছি আমাদের ল্যাক ওপেরন সাইকেলের মূল আমাদের উদ্দেশ্য কি ছিল, যে এই ধরনের যে এনজাইম গুলোকে তৈরি করা যাতে যে মিডিয়ামে ল্যাকটোজ আছে সেটাকে আমরা ভাঙতে পারি এবং এনার্জি হিসেবে কাজে লাগাতে পারি। তাহলে ল্যাকটোজকে ভাঙবে, দিয়ে কি করবে, এই বিটা গ্যালাক্টোসাইডেজ এর কাজ হচ্ছে কি গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজে ভেঙে দেবে, দিয়ে গ্লুকোজটা আবার এনার্জি সোর্স হিসেবে কাজ করছে। এরকম ভাবে যাদের ক্ষেত্রে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ডিরেক্টলি কি করছে, যাদের ক্ষেত্রে ল্যাকটোজ প্রেজেন্ট থাকে তাদের ক্ষেত্রেও কি করতে হবে, মেটাবলিজম হতে হবে, এনার্জি সোর্স হিসেবে এটিপি লাগবে। তার জন্য প্রথম স্টেপটাতে কি করতে হবে, ল্যাকটোজকে গ্লুকোজ আর গ্যালাক্টোজে ভাঙতে হবে। সেই যে এনজাইমটা তৈরি হচ্ছে কোথার মাধ্যমে, এই ল্যাক ওপেরন সাইকেলের মাধ্যমে, বিটা গ্যালাক্টোসাইড। আর পারমিয়েজ এনজাইমটা কি করবে, ল্যাকটোজের পারমিয়েবিলিটিকে বাড়াবে, ল্যাকটোজকে সেলের মধ্যে নিয়ে আসছে, সেলের মধ্যে নিয়ে আসবে। তাহলে সেলের মধ্যে নিয়ে এলেই কি করতে পারবে, সেটাকে আমরা এনার্জি সোর্স হিসেবে কাজে লাগাতে পারবো। গ্যালাক্টোজকে যদি আমরা গ্লুকোজ আর গ্যালাক্টোজে ভাঙি, সেটা কোথায় হতে হবে, সেলের মধ্যে হতে হবে। তাহলে সেলের মধ্যে পারমিয়েবিলিটিকে ইনক্রিজ করে ল্যাকটোজ। আর ট্রান্স অ্যাসিটাইলেজ, এই এনজাইমটার ফাংশন কি হচ্ছে, এটা বিটা গ্যালাক্টোসাইডেজ আর পারমিয়েজ এর দুটোর ফাংশনটাকে স্টিমুলেট করে। তাহলে এই তিনটে এনজাইম দরকার আমাদের ল্যাকটোজকে ভাঙার জন্য। তার জন্য আমরা এই যে এত বড় একটা প্রসেস ল্যাক ওপেরন সাইকেলটা পড়ছি, বা ল্যাক ওপেরন সাইকেলটা ফাংশন হচ্ছে, কারণ কি ল্যাকটোজ যদি না প্রেজেন্ট থাকে তাহলে এখানে কি দেখলাম আমরা, জেড ওয়াই এর কোনো ফাংশন নেই, ও এনজাইম গুলোও তৈরি করতে হচ্ছে না, কিছু হচ্ছে না, ডিরেক্টলি রিপ্রেসার প্রোটিন অপারেটকে বাইন্ড করে দিচ্ছে, রাস্তাটাকে বন্ধ করে দিচ্ছে, পরবর্তী আর ধাপগুলো এগোতে পারছে না।
তাহলে আশা করছি ল্যাকোপেরন নিয়ে তোমাদের যা ডাউট ছিল কোশ্চেন এখান থেকে করতে পারবে। তাহলে মেন এখান থেকে কি কি কোশ্চেন আসে মনে রাখতে হবে কি ইন্ডিউসার ল্যাকোপেরনে ইন্ডিউসার হিসেবে কি কাজ করে, ল্যাকটোজ কাজ করে। কাদের ক্ষেত্রে আমরা ল্যাকোপেরন দেখতে পাবো, প্রোক্যারিওট বা মেনলি আমরা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কাজে লাগাই এই ল্যাকোপেরন সাইকেলটা। তাহলে এখানে কটা রিজন থাকে, একটা প্রোমোটার রিজন থাকে, একটা রেগুলেটরি রিজন যেটা রেগুলেটরি জিন বা ইনহিবিটর রিজন থাকছে, তারপরে হচ্ছে কি দুটো প্রোমোটার রিজন থাকে, তারপরে রিজন হচ্ছে কি অপারেটর রিজন, যেই জায়গাটাই হচ্ছে কি আমাদের মেন যে পুরোপুরি কন্ট্রোলটা থাকে কোথায়, অপারেটর রিজনে। অপারেটরে যদি রিপ্রেসার প্রোটিন যুক্ত হয় তাহলে পুরো প্রসেসটাকে এখানে স্টপ করে দিচ্ছে, আর যদি না যুক্ত হয় তাহলে কি হবে, জেড ওয়াই এ এগুলো আবার ট্রান্সক্রিপশন হবে, দিয়ে আমাদের যে বিভিন্ন ধরনের ট্রান্সক্রিপশন দিয়ে ট্রান্সলেশন বিভিন্ন এনজাইম গুলো তৈরি করবে। তাহলে এখান থেকে মনে রাখতে হবে কি ইনহিবিটর যে রিজিয়নটা রিপ্রেসার এমআরএনএ তৈরি করে, রিপ্রেসার প্রোটিন এটা বাইন্ড করে গেল। আর আরেকটা কোশ্চেন হচ্ছে কি অপারেটরে বাইন্ড করে গেল। আরেকটা কোশ্চেন আছে যে স্ট্রাকচারাল জিন কি কি, ল্যাকোপেরনের ক্ষেত্রে স্ট্রাকচারাল জিন কি কি, তাহলে কি কি হবে জেড ওয়াই আর এ। এরপরে আর কি কোশ্চেন আসতে পারে এখান থেকে, যে ল্যাকোপেরনে কি কি এনজাইম তৈরি হয়, কি কি হচ্ছে আমাদের যে বিটা গ্যালাক্টোসাইডেস, পারমিয়েজ আর ট্রান্সঅ্যাসিটাইলেস, এগুলোই হচ্ছে কি আমাদের মেন কোশ্চেন এখান থেকে আসতে পারে। তাহলে থ্যাংক ইউ সবাইকে। অলরেডি আমরা আজকের ক্লাসে প্ল্যান্ট যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করেছি, তার সাথে তোমাদের যে ডাউট টপিক ছিল একটা সেটা নিয়েও আলোচনা করে নিয়েছি। এরকম ভাবে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারকে নিয়ে এরকম ভাবে আলোচনা করতে থাকবো। তাই অবশ্যই যারা আমাদের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং পরবর্তী প্রত্যেকটা ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশন যাতে তোমরা পেয়ে যাও তার জন্য। আর তোমাদের ফিডব্যাক অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, কোনো ডাউট থাকলে কমেন্ট সেকশনে জানাবে। পরবর্তী ভিডিওতে তাহলে আমরা হিউম্যান ফিজিওলজি চ্যাপ্টার স্টার্ট করব, সেটা হচ্ছে কি ডাইজেশন এন্ড অ্যাবজর্পশন। সবাই ওই চ্যাপ্টারটা ভালো করে পড়ে নেবে, কারণ অনেকেই যারা নিট দিয়েছো তাদেরকে তো ওই চ্যাপ্টারটা বাদ ছিল, তাই আমরা ওই চ্যাপ্টারটা আগে করে নেবো যাতে তোমাদের সকলের জন্য এটা হেল্পফুল হয়। থ্যাংক ইউ।